জীবনের কথা আমি আমার প্রথম থেকে বলবো। আমার বার্থ হচ্ছে ঈশ্বরদীতে। ওইখানে আমি বাবা মার সাথে থাকতাম। আমরা হচ্ছে 5 ভাই বোন, 2 ভাই 3 বোন আমরা। আমি সবার ছোট। তো তখন থেকে ভাইয়ারা ঢাকায় থাকতো। আমি মানে বেশ বড় হওয়ার পর থেকে দেখছি যে মানে যখন থেকে আমি বোঝা শিখছি তখন থেকে আমি দেখছি আমার ভাইয়ারা ঢাকায় বা সবাই বাসার বাইরে। 2 ভাই? হ্যাঁ, 2 ভাই। তো দেখা যাচ্ছে একটা সময় পর আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আমি আমার আম্মু থাকতাম। আমার মেজো বোন হচ্ছে হোস্টেলে থাকতো। তো সেই সুবাদে আসলে আম্মুর সাথেই থাকা হতো আমার। ঘরে ফিরে বড় যখন হচ্ছে বাড়িতে ঘরে শ্যামলা কালো এরকম কোন রং দেখেছো নাকি শুধু ফর্সা লাল? অফকোর্স অ্যাকচুয়ালি আমার মা অনেক ফর্সা ছিল, আমার বাবা অনেক ফর্সা। এই জন্য শ্যামলা কালো এগুলো দেখার সুযোগই হয়নি। আমি আমার ফ্যামিলিতে দেখিনি। আচ্ছা, দেখতে ইচ্ছে হলে সামনের দিকে তাকায় দেখে নিতে পারো। তাছাড়া তোকে তো খেয়াল করিনি। তোরা কি নাকি ওর রঙের রাঙায়িত হয়েছিস তুই? গুরু আমি তো কালো ছিলাম না কখনো। আমি খেয়াল করি না। সরি তাসমিয়া, তুইও যেরকম লালচে রংটা এত কমন। এনিওয়ে, যাই নায়নার কাছে। নায়না বলছিলে যে ঢাকাতে ভাইরা ছোটবেলা থেকেই। তারপর? হ্যাঁ, তো আমি হচ্ছে স্কুলে পড়তাম। ঈশ্বরদীতে না, আমি তার আগে একটু কিছু বিষয় বলে রাখি। আমি একটা সময় পরে আমি যখন ওখানে 5 পর্যন্ত পড়েছি, 5 পর্যন্ত পড়ার পরে আমার আম্মু অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তার বেসিক্যালি ক্যান্সার হয়েছিল। তো ইন্ডিয়াতে পাঠানো হয়, বাট আনফরচুনেটলি আমার আম্মুকে আমরা সেভ করতে পারিনি। সে চলে যায় 2005 আমাদেরকে ছেড়ে। তারপর আসলে ঢাকা শিফট করা হয়। কোন ক্লাসে তুমি? আমি তখন ক্লাস 6 পড়ি। তো দেখা যাচ্ছে ওইখানে আসলে ওইভাবে কন্টিনিউ করা পসিবল হয়নি। আমার এক্সামটা দেওয়া পসিবল হয়েছিল না, এজন্য ঢাকা চলে আসতে হয়। মায়ের তো সব স্মৃতি তোমার মনে আছে অলমোস্ট? হ্যাঁ, মনে আছে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে তো অনেক কিছুই দেখেছি আম্মু। আসলে মায়ের ফাইনালি চলে যাওয়া কি একদম তোমার চোখের সামনে নাকি বাসায় সেই সময় ছিলে না বা কিছু? আমি বাসায় না, আমার মা বাসায় ছিল না। আমার মা 1 বছরের মতো কন্টিনিউয়াসলি সে মেডিসিনের উপর ছিল, আর 6 মান্থের মতো সে হসপিটালে ছিল, হসপিটালাইজ ছিল। তো আমার মা চলে যাওয়ার পরে ভাইয়ারা আসলে আমার মা বাবার দায়িত্ব পালন করে। আমার বাবা আরেকটা বিয়ে করে। সমসাময়িক সময় ওর ওই হ্যাঁ, আম্মু চলে যাওয়ার খুব রিসেন্ট, মানে খুব বেশি সময় নেয়নি সে। তো যাই হোক, পরে ভাইয়ার সাথে আসলে বড় হওয়া, আইডল বলতে আমি আমার ভাইয়াদেরকে চিনি। আমার ভাইয়ারা আসলে তারা শুধু আমার ভাই না, তারা আমার মা বাবা সব দুজনের দায়িত্ব তারা পালন করছে। আমরা 2 বোন থাকতাম। বড় বোনের অনেক আগে বিয়ে হয়ে গিয়েছিল। তো পরে হচ্ছে এখানে এসে স্কুলে ভর্তি হলাম। স্কুলে যখন আমি ভর্তি হই, ক্লাস 1 ইয়ার মানে আমার প্রমোট করে দেওয়া হয়। ইচ্ছা করে করেছিল ভাইয়া। ক্লাস 7 আমাকে অ্যাডমিট করা হয়। খুব মানে টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য পড়াশোনা করাটা, কারণ একেতে আম্মু নাই পাশে। কারণ এর আগে যখন আমি পড়াশোনা করতাম আসলে আম্মু অনেকভাবে গাইড করতো, কিন্তু তখন ওইভাবে আসলে গাইডটা পাচ্ছিলাম না। তো তারপর কন্টিনিউ করি। ভাইয়ার অনেক সাপোর্ট করেছে। রেজাল্ট খুব একটা ভালো করতে পারি না। ফার্স্ট হওয়ার ইচ্ছা ছিল, ফার্স্ট হতে পারি না, থার্ড হই। যাই হোক, এভাবে কন্টিনিউ চলতে থাকে। ক্লাস 8-এ আমি অসুস্থ হয়ে পড়ি অনেক। আমার হেপাটাইটিস ডি হয়েছিল। তো তারপরে আসলে ওইভাবে আমার ক্লাস কন্টিনিউ করা পসিবল না হওয়ার কারণে আমার ওই মানে অনেক প্রবলেম হয়। তারপরে আমি হচ্ছে আবার নতুন করে যখন সুস্থ হই জয়েন করি আবার। ওই অবস্থা থেকে আমি কন্টিনিউ করি। রেজাল্ট তখন আরো খারাপ হয়ে যায় আমার। তো যাই হোক, এভাবে পড়াশোনা চলছিল। ক্লাস 9-এ যখন মানে আমাদের সায়েন্স কমার্স ডিভাইড হয়ে গেল, তখন গিয়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। ও সচরাচর অনেক আগের স্টুডেন্ট ছিল, ক্লাস করতো না। তো পরিচয় হলো। ওর নাম ছিল অঙ্গন। তো পরিচয় হওয়ার পরে আমাদের ফ্রেন্ডশিপটা ভালো হতে থাকে। অন্য কারোর সাথে তেমন, আমাদের আরেকটা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের ক্লাস আমরা মেয়ে ছিলাম মাত্র 2 জন, আর হচ্ছে ছেলে ছিল অনেকজন। তো আমরা 2টা মেয়ে অনেক আদরে ছিলাম ক্লাসে।
তো যাই হোক অনেক স্পেশাল ট্রিটমেন্ট পেতাম ছেলেদের থেকে আমরা। তারপরেও হচ্ছে আমার ওই ফ্রেন্ডটা অনেকভাবে মানে আমাকে হেল্প করতো, আমাকে নোট টোট এটা সেটা। ও নিজে খুব একটা ক্লাস করতো না, রেগুলার স্টুডেন্ট ছিল না। তো এই তো যাই হোক ওটা হয়তো ফার্স্ট একটা ভালো লাগা কাজ করছিল। ভালো লাগাটা আসলে ভালোবাসার এক সময় গড়ায়। তারপরে যদিও এই ফ্যামিলি আসলে এই বিষয়ে একটু নারাজ ছিল, কারণ আমার ব্যাপারটা যেটা হচ্ছে আমার আম্মু নয় ফার্স্টলি, আমার ভাইয়ারা সবসময় আমাকে আগলে রাখা ট্রাই করতো, ইভেন এখনো করতেছে। তো ওইভাবে আসে মানে অনেক কনসার্ন যে না ভালো কোনটা আমার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ, খুব বেশি ভাবে তারা চিন্তা করতো। তো অনেক প্রবলেম ফেস করতে হয়। তো একটা সময় পর আসলে ওই ভালো লাগাটা বা ওই ভালোবাসাটা আমি কন্টিনিউ করতে পারি না, শেষ হয়ে যায়। তো এটা কি পারিবারিক পীড়াপিড়ির জন্য বা ভাইরা চাচ্ছে না সেই কারণে নাকি? পারিবারিক পীড়াপিড়ি ছিল কিছুটা, বা তোমার ওই পিছুটানটা ভেতরে আর কাজ করনি বা সেই অনুভূতিটার কাজ করনি? কারণ আসলে আমি তখন আমার ফ্যামিলিকে প্রাধান্য দিচ্ছিলাম। যেহেতু অনেকগুলো ঘটনা তোমার জীবনে খুব আর্লি এজে ঘটে গেছে, সো ওই বিলাসিতা করাটা তোমার জন্য সঠিক মনে হয়? ওইভাবে আসলে চিন্তা করা হয়নি কখনো। আমার মাথায় ছিল যে হচ্ছে আসলে আমার ভাইয়ার আমার জন্য যেটা চিন্তা করবে অবশ্যই আমার জন্য ভালোই হবে। ওকে, তারপর? তো তারপরে আমি কলেজে অ্যাডমিট হই। আমার এক্সামটা খুব ঝড় গিয়েছে, আমার এক্সাম এগুলোর মাঝে রেজাল্ট খুব একটা ভালো হয় না। এ প্লাস পাওয়ার ইচ্ছা ছিল, বাট এ প্লাস পাই না, এ মাইনাস পেয়ে যাই। তারপরেও অ্যাডমিট হই, একটা ভালো কলেজে অ্যাডমিট হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই যে অনেক আদরে ছিলাম ভাই বোনের, এই জন্য আমাকে দূরে পাঠানো হয় না। আমাকে মানে সবসময় চোখের সামনে সামনে রাখা হতো যে না এখানে যাবা ওইখানে যাবা, একে সাথে নিয়ে মানে সবসময় আমার সাথে একটা দুইটা গার্ড থাকতো। তো আমি রাফেলস পাবলিক অ্যাডমিট হওয়ার ইচ্ছা ছিল, বাট হওয়া হয় না। আমাকে অ্যাডমিট করা হয় হচ্ছে ধানমন্ডিতে একটা কলেজে, ইউনিভার্সিটি ওমেন্স ফেডারেশন কলেজ। ওইখান থেকে আমি আমার এইচএসসি কমপ্লিট করি। ওইখানেও মানে খুব ভালোভাবে কেটে যায় আমার সময়গুলো। তখন অনেক ফ্রেন্ড ছিল, আসলে তখন আমি নতুন নতুন কলেজে উঠেছি, আমার কলেজটা গার্লস ছিল। তারপরেও ফেসবুকের থ্রুতে বা অন্যান্য অনেক থ্রুতে অনেক ফ্রেন্ডশিপ হয় অনেকের সাথে। হয়তো তখন ওইভাবে মানুষ চিনতে শিখিনি, অনেক দেখা যাচ্ছে অনেক খারাপ বন্ধু হয়, ভালো বন্ধু হয় অনেক। এখনো মানে একজন দুজনের সাথে আমার কন্ট্যাক্ট আছে। তো যাই হোক এভাবে শেষ হয়ে যায় আমার কলেজ লাইফও। কলেজ লাইফের শেষের দিকে আবার আমার যে বয়ফ্রেন্ড ও আমার সাথে কন্ট্যাক্ট করে, অনেকভাবে কনসেন্স করার ট্রাই করে আমাকে, যে আসলে সে হচ্ছে আমাকে লাভ করে বা এটা সেটা। সে ছেলে বলতে অঙ্কন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সে আবার ফিরে আসে তাই তো? হ্যাঁ, ওর আরেকটা নাম আছে শুভ। আমরা শুভ নামেই কথাটা কন্টিনিউ করি। সো আবার ফিরে আসেও? ফিরে আসে বলতে ফিরে আসার চেষ্টাই করছে যে আমাকে তুমি ভুলে যেও না, আমি তোমাকে রিয়েলি ভালোবাসি। আমাকে একটা বোঝানোর চেষ্টা করে যে না তুমি হয়তো আমাকে ভুলে ভালো আছো, বাট আমি ভালো না, এটা বোঝানোর ট্রাই করে। ওকে, তারপর? তো আমি তখন থেকে বলি যে দেখো আমার ফ্যামিলি আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার ফ্যামিলির এগেইনস্ট আমি যাবো না কখনোই। তো তারপর যেটা করে সে আমার মাঝে কোন একটা প্রবলেম নিয়ে সে আমার ভাইয়ার ব্যাপারে কিছু একটা কমেন্ট করেছিল, যেটা কিনা আমার খুব খারাপ লেগেছিল। আচ্ছা, শুভ? হ্যাঁ, ওটার জন্য আসলে আমার খুব মানে ব্রেকআপটা হয়েছিল। তো পরে আমি মানে কন্টিনিউ করি না, বলি যে নানাভাবে বোঝাই। তারপর হঠাৎ করে আমার এসএসসি কমপ্লিট করার পর আমার খুব শখ হয়। আমার বোন তখন, আমার মেজো বোন তখন আমাদের সাথে থাকতো, ও জব করে ট্রাই করতেছিল। তো কেন জানি না, আমি বলতে পারবো না এক্সাক্ট রিজনটা। আসলে আমারও ইচ্ছা আমিও জব করবো আমার বোনের মতো। মানে আমি নিজেকে বোঝাতে চাইতাম যে আমি অনেক বড় হয়ে গেছি, এসএসসি কমপ্লিট করে ফেলেছি, এখন আমি ইউনিভার্সিটিতে যাবো। তো রেজাল্টের আগেই আমি জবের জন্য অ্যাপ্লাই করি অনেকভাবে, অনেকগুলো ইন্টারভিউ দেই, ইন্টারভিউগুলোতে অনেকগুলোতে জব পেয়েও যায়। ফার্স্ট জবটাতে আমি মেবি একদিন না 2 দিন অফিস করি, তারপরে জবটাতে একদিন অফিস করি, তারপরে গ্রাজুয়ালি আমি হচ্ছে এয়ারটেলে একটা জব শুরু করি। ইন্টারভিউ দেওয়ার পরে এখানে জবটা হয়ে যায় আমার। তো জব স্টার্ট করি, ওইখানে আরেকটা লাইফ শুরু হয় আমার। ওইখান থেকে আসলে দেখা যাচ্ছে আমি কর্পোরেট লাইফ বলতে কি বা ওয়ার্কিং প্লেস কেমন হয় সেটা চেনা শিখি।
তো তখন আসলে হয় কি, আমার জবটা করার কারণে আমার রেজাল্টও দিয়ে দেওয়ার পর তারপরে না আসলে আমার পড়াশোনা থেকে আমি ডিটেলস হয়ে যায় অনেকটা। আমার তখন দেখা যায় তো কি, আমার মানে জবটা আমার ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়। আমি দেখছিলাম, ইভেন আমার ফ্যামিলি আমাকে বারবার বলছিল যে তুমি এখানে অ্যাডমিট হও, ওইটা করো। তবে আমার ফার্স্ট থেকে ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং এ পড়ার, বাট আমার ভাইয়ার অনেক শখ ছিল যে সে আমাকে বিজনেস স্টাডিজ এ পড়াবে, সে আমাকে মানে ভালো একটা পজিশনে দেখতে চায় তারা আমাকে, এক কথায়। তো পরে ওখানে আসলে আমি জবটা করতে থাকি। আমাকে ফ্যামিলি আসলে না করে না, কারণ আমার ফ্যামিলি, আমি বলে রাখি, আমার কোনো স্বপ্ন কখনো পূরণে তারা কখনো আমাকে বাধা দেয়নি, অনেক হেল্প করেছে, ইভেন করে যাচ্ছে এখনো। তো ওই জবটাতেও আমি কন্টিনিউ করতে থাকি। জবটাতে আমি কাস্টমার সার্ভিসে ছিলাম। তারপরে দেখা যাচ্ছে জবটা আমার 1-1.5 বছর কন্টিনিউ করার পরে আমার পরিচয় হয় আমার একটা কলিগের সাথে। কলিগ, ওর নাম ছিল শুভ, কিন্তু তোমার সাথে আর কমিউনিকেট করে পারেনি, যেহেতু কমিউনিকেশন হতো অ্যাজ আ ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড। তুমি ওর রেসপন্স করোইনি আর ওইভাবে। ওকে, সো কারণ আমি তার সাথে এজ এ ফ্রেন্ডশিপ রাখতে চেয়েছিলাম, কারণ যেহেতু সে আমার স্কুল লাইফের। তারপরেও দেখা যাচ্ছে তার ফ্রেন্ডশিপে আসলে সে স্যাটিসফাইড ছিল না, সো আমি এই জন্য আর কন্টিনিউ করিনি। তো যাই হোক, পরে আমার গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে পরিচয় হয় রাশেদের সাথে। ফার্স্টে সে আমার কলিগই ছিল। তো কথা হয় কোন এক ওয়েতে, আমি তাকে আননোন একটা নাম্বার থেকে তাকে আমি নক করি। নক করার পর সে আমাকে একটা কথা বলে। আমি বেশ কয়েকবার নক করার পরে সে যখন কল করে পিক করে, আমি কথা বলি না। কল পিক করে কথা বলি না, সে তো বুঝছে না যে কে ফোন দিয়েছে, গেজও করতে পারেনি। ওকে, কারণ আমি কল দিয়ে তোমরা চাইলে আমাদের সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারো। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তাহলে তার মানে একেবারেই কারণ ছাড়া ছিল না ব্যাপারটা। কারণ ছাড়া আসলে ওইভাবে অনেক কলিগ ছিল, আমি একা মেয়ে ছিলাম আমার অফিসে। তারপর অন্য কারোর প্রতি সেভাবে আসলে মনে হয়নি যে না একে আমি ডিস্টার্ব করবো বা দুষ্টামি করবো এর সাথে, এমন কিছু মনে হয়নি কখনো। বাট ওকে দেখে মনে হয়েছিল যে না আমি দুষ্টামি করবো। যাই হোক, আমি ওকে একদিন রাতে বললাম কেন যে আমরা এরকম তাকায় থাকি, যেরকম সুন্দরী মেয়েরা আমাদেরকে একটু পোক করুক। তখন তো জানতো না, হাত বাড়ায় তোমার আমাকে এরকম একটা টিস করতে হয়তো কষ্ট হবে, যেন হাত বডিটা একটু আগায় দিয়ে জানি একটু টিস করে, কিন্তু কেউ করে তো না, মানে এই কারণে জিজ্ঞেস করা আর কি। ওকে, তারপরে তো আমি ওকে নক করি। নক করার পরে আমি কল করতাম বা টপিক করে আমি কথা বলতাম না পিক করলে। তো আমাকে একটা টেক্সট করলো। টেক্সটটা ঠিক এরকম ছিল, ছাগলের 3 নাম্বার বাচ্চা। সে ইচ্ছা করে আমাকে টেক্সটটা করেছে, আমি বুঝতে পারছি যেন আমি তাকে নক না করি। আমি তারপরেও তাকে কন্টিনিউ নক করতে থাকলাম। তো মাঝপথে হচ্ছে আমাদের অফিসে ছাগলের 3 নম্বর বাচ্চা কেন বলে জানো তো? অ্যাকচুয়ালি আমি এখনো জানি না। খুশি হবে শুনে, শিখাই দেব। ওকে ওকে, তাহলে এখন আমরা একটা ক্লাসে আছি, যে ক্লাসের নাম হচ্ছে ছাগল এন্ড বাচ্চা, সাথে লট অফ দুধ। ঠিক আছে? বাচ্চা কয়টা? এটা তো বলে না। 3 নম্বর বাচ্চা, অ্যাটলিস্ট 3টা বাচ্চা তো থাকাই লাগবে। হ্যাঁ, অফকোর্স 3টা না থাকলে 3 নাম্বার কিভাবে হবে? সেজন্যই তো জিজ্ঞেস করলাম বাচ্চা কয়টা। ওকে, আমরা একটু দেরিতে জ্বলতেছি, সেটা কোনো টেনশন না। বাচ্চা অ্যাটলিস্ট 3টা, রাইট? হ্যাঁ। আর ছাগল কয়টা? একটা। তাহলে বাচ্চা আসবে কেমনে? ও আচ্ছা, ওদের ক্ষেত্রে তো এরকম না যে বাবা ছাগলকে থাকাই লাগবে, না, কোন এক সময় ছিল। ওকে, সো একটা ছাগল আর 3টা বাচ্চা। তো বাচ্চারা যেখান থেকে স্তন থেকে দুধটা নেয়, সেই জিনিসটা কিন্তু সিলেক্টেড, অর্থাৎ 2টা থাকে, তাই তো? একটা ছাগলের স্তন 2টা থাকে, তো 2টা থাকে, তাহলে 3টা বাচ্চা। 2টাতে স্তন নিচ থেকে দুধ আহরণ করছে, সো ডেফিনেটলি তারা তখন খুব খুশি থাকে, অনেক লাফালাফি করে, অনেক উচ্ছ্বসিত থাকে। যখন তারা স্তন থেকে দুধ সাক করে তখন খুব খুশি হয়, লাফাতে থাকে। আর 3 নম্বর যে বাচ্চাটা, ও তো আর দুধ খাইতে পাচ্ছে না, ও হুদায় ওদের দেখে ও লাফাইতে থাকে। এই কারণেই বলা হয় ছাগলের 3 নম্বর বাচ্চা, যে 2টা বাচ্চা কারণে লাফাচ্ছে, যেহেতু ওরা দুধ খেয়ে মজা পাচ্ছে তাই।
আর 3 নম্বর বাচ্চাটা ও কিছুই পাচ্ছে না, ওদের অ্যাটিটিউড দেখেও লাফাচ্ছে। সত্য বলতে আমি এটা জানতাম না, এই কারণে আমি জানলে আর নক করতাম না। এই কারণে ছাগলের 3 নম্বর বাচ্চা বলছে যে বিনা কারণে লাফাচ্ছে তাই। ওকে, আসি গল্পে। তারপর তো যাই হোক, আমাদের অফিসে একটা প্রোগ্রাম হয় ভ্যালেন্টাইন্স ডে তে, একটা 2 দিন ব্যাপী ছিল। সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তে ছিল আর পহেলা ফাল্গুনে ছিল। প্রোগ্রামটা হয় হচ্ছে আর্মি যে মিউজিয়ামটা আছে ওইখানে। তো ওইখানে আমি যদিও ইনভাইটেড ছিলাম না, কজ আমার ওই 2 দিনই ছুটি ছিল, ছুটি থাকার কথা, কজ অফিস ক্লোজ ছিল। তো হঠাৎ করে আমার অফিসের যিনি ম্যানেজার ছিল ভাই আমাকে ফোন দেয় পহেলা ফাল্গুনের দিন যে ম্যাম আপনি কোথায়। তো আমি বললাম যে ভাইয়া আসলে আমি মানে ওই দিন হচ্ছে তখন থেকে আমি দেখা যাচ্ছে সুইচ করব চিন্তা করছি অফিস। আমি জিপিতে অ্যাপ্লাই করেছিলাম, তো ওই দিন আমার জিপির ইন্টারভিউ ছিল 13 তারিখে। তো আমি তখন হচ্ছে ওই দিন প্রোগ্রামে যাব, আমার ইন্টেনশন একেবারেই ছিল না, আমি প্রস্তুত ছিলাম না। আমি ইন্টারভিউ দিয়ে এসে আমি রেডি হচ্ছি, আমি যে নর্মালি ঘুরবো ফ্রেন্ডের সাথে। শাড়ি পরেছিলে? হ্যাঁ, শাড়ি পরেছি, বাসন্তী কালারের। তো কিছুটা শীত ছিল, বাসন্তী কালারের শাড়ি পরেছিলাম। ওই এলাকায় আগুন লেগে যায়নি? না গুরু, আগুন লাগেনি। তো পরে হচ্ছে আমাকে ভাইয়া ফোন দেওয়ার পরে তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডের সাথে তো সবসময় ঘুরি, না হয় একটু অফিসের কাজ করি দেখি। তো গেলাম মেলাতে, আমাকে আমার উনি মানে বললো, তারপর আমি গেলাম। তো গিয়ে ওইখানে গিয়ে দেখি ওকে। তো যাই হোক, ওই দিন আসলে কোনো কথা হয় না, নর্মালি পরিচয় বা দেখা যাচ্ছে হাই হ্যালো টাইপের। অনেকগুলো কলিগই ওখানে ছিল, তো সবাই খুশি হয়েছে আমি যাওয়ার পরে, কারণ আমি যেহেতু বলেছি অলরেডি আমি একা মেয়ে ছিলাম আমার অফিসে, তো সবাই মোটামুটি খুশি হলো। তো কথা বলছিলাম, সে এক পর্যায়ে আমাকে ওখানে একটা জুস বার ছিল, তো আমাকে বললো ম্যাডাম জুস খান। ওইটাই তার সাথে আমার ফার্স্ট কথা, বা সে আমার সাথে ফার্স্ট কথা বলছে। এর আগে সে আমার কাছে গিয়েছে বেশ মানে সার্ভিস রিলেটেড এক্সকিউজে, আই ডোন্ট নো আমি সেগুলো এক্সকিউজ ছিল নাকি আসলেই রিজন ছিল। তো তখন আমি তারা বললাম, ওইখানে স্যাম্পল ছিল অনেকগুলো, আমি বললাম যে স্যাম্পল গুলো খান, এগুলো ফ্রি অফ কস্ট, এগুলো খাওয়াতে হবে না কাউকে। তো সে খেলো ওইখানে, তারপরে তাকে দেখলাম না, সে কোথায় যেন চলে গেল। ঠিক আছে, আমি সন্ধ্যার পরে ব্যাক করি বাসায়। তো হঠাৎ করে রাতের বেলা ওই দিন সে কি কোন একটা রিজনে আমার ফোন নিয়েছিল আমার হাত থেকে, সে কোন একটা রিজনে আমার ফোনটা আমার হাত থেকে নিয়েছিল, আমি জানি না কেন নিয়েছিল। তো আমি বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করার পরে আমাকে একটা কলিগ ফোন দিল, ফোন দিয়ে বলছে যে ম্যাম আপনি কি কালকে আসবেন। তো আমি বললাম কেন, কালকে দরকার আছে কোনো? কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, আমার ভ্যালেন্টাইন নাই, আমি ঘুরতে যাব না। বলছে ম্যাম ভ্যালেন্টাইনের সাথে তো সবসময় ঘুরতে পারবেন, এক কাজ করেন আপনি আসেন, আমরা সবাই যে যাব, আপনি গেলে লোকজন বেশি আসবে। এভাবে আমাকে অ্যাপ্রোচ করা হলো, আপনি গেলে লোকজন বেশি আসবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব, আমি কনফার্ম করিনি। ভ্যালেন্টাইন ডে তে আপনাকে নিয়ে আনার জন্য প্রায়ই। হ্যাঁ, ওকে। ওই দিন আমার ম্যানেজার আমাকে কিছু বলে না, ম্যানেজার ফার্স্ট দিন বলেছিল, তো সেকেন্ড ডে তে হচ্ছে আমার কলিগরাই বললো। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই। আর যদি তখন আমার কোনো ভ্যালেন্টাইন ছিল না, তো কারোর সাথে স্পেশালি ঘুরতে যাব এমন কোনো প্ল্যানও ছিল না আমার। তো রেডি হলাম, সকাল থেকেই মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমি জানতাম আমার মধ্যে একটা চিন্তা কাজ করছিল যে না ওইখানে হয়তো যাবে। তো রেডি হলাম, ওই দিনও শাড়ি পরেছিলাম, সাদা কালার একটা শাড়ি পরেছিলাম। গেলাম, গিয়ে তাকে দেখলাম না, খুব খারাপ লাগতেছিল কেন জানি না। তো এখানে নর্মালি অন্যান্য কলিগরা ছিল, ওদের সাথে কথাবার্তা বলতেছি। তো হঠাৎ করে আমি বসে আছি, কোথা থেকে যেন সে আসলো, পরে বলতেছে ম্যাম আপনার কি খবর, আপনি আসছেন। আমি বললাম কেন, আমি আসাতে কি আপনি খুশি হন নাই? বলতেছে না আপনার আমাদের অফিসের প্রোগ্রাম, আপনি আসবেন না, আসছেন ভালো করছেন। তো তাই তো তার আগে করে একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে সে খুব পোকিং করতে ভালোবাসতো। আগেও বলেছে, একটা এক্সাম্পল দিয়েছে আমাকে, ছাগলের 3 নাম্বার বাচ্চা বানাই দিছে।
তা তো ফাইনালি বুঝেননি। ওকে। তো পরে হচ্ছে ওইভাবে ওইখানে এয়ারটেলে তখন একটা হচ্ছে নাটক করেছিল, রিলিজ হয়েছিল। তো নাটকটা হচ্ছে ওখানে বড় স্ক্রিনে প্রজেক্টর দিয়ে তারা শো করবে। তো আমি ছিলাম ওখানে, ওভারঅল ছিলাম। তো একটা সময় পরে সে আমাকে বললো কি হঠাৎ করে যে ম্যাম চলেন ছবি তুলবো বলে সে কোথায় যেন গায়েব হয়ে গেল। আচ্ছা, আমি জানতাম না সে কোথায় গিয়েছে কি। তো আমি অন্যান্য কলিগদের সাথে গেলাম, সেলফি টেলফি তুললাম, অন্যান্য কলিগরাও ছবি টবি তুললো। তো পরে হচ্ছে সবাই ছবি তুলতেছিল, বাট সে ছিল না ওখানে। তারপর কিছুক্ষণ পরে সে আসলো কোথা থেকে যেন এসে, তখন অলরেডি নাটকটা শুরু হয়ে গিয়েছে। তখন সে আমাকে হঠাৎ করে বলছে, সবাই নাটক দেখছে, নাটকের মধ্যে সে আমাকে বলছে ম্যাডাম চলেন ঘুরে আসি। তো আমি বললাম কোথায় ঘুরতে যাব? বলতেছে ওই যে ওই দিকটাতে চলেন, এটা সেটা আছে, আপনাকে কফি খাওয়াবো চলেন। আপনি কি পছন্দ করেন, চকলেট খাবেন? আমি বলি না, আমি চকলেট খাই না। তো পরে আমাকে বলছে তাহলে চলেন কফি খেয়ে আসি। ওকে। তো গেলাম, ঠিক আছে, একটা কিছু পিক তুললাম। ওখানে একটা ফটো ফ্রেম টাইপের ছিল। তোমার পোশাক কি ছিল? সাদা শাড়ি? হ্যাঁ, সাদা শাড়ি ছিল, একটা শল ছিল, যেহেতু বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল তখন। তো পরে গেলাম, সে আমাকে কফি খাওয়াবে, ঠিক আছে, কফি খেলাম। তারপরে ছবি তুললাম। ছবির ওখানে যে ফটো ফ্রেমটা ছিল ওখানে আসলে চান্সই পাচ্ছিলাম না, কারণ এত কাপল আসলে, যদিও কাপল ওয়াইজ পিক তোলার ইচ্ছা ছিল না, তারপরেও কেন জানি সে আমাকে বলতেছিল এখানে পিক তুলবে, তো আমি না করিনি। ঠিক আছে, তো ওয়েট করছিলাম, যদিও চান্স পাইনি। ওর নাম কিন্তু এখনো কি? রাশেদ। ওকে, রাশেদ। তুমি ওর পোশাকের বর্ণনা একটু টুক করে দিয়ে দাও। ও হচ্ছে আমরা কম্বিনেশন চিন্তা করতেছি তো। মেরুন কালারের একটা শার্ট পরা ছিল, একটা টাই ছিল, আর হচ্ছে ব্ল্যাক প্যান্ট ছিল, আর পায়ে হচ্ছে চকলেট কালার শু ছিল। বাকি শক্স পর্যন্ত তুমি বলনি, মানে সবকিছু ডিটেইলে খবর রাখো। ওকে, আমার মনে আছে, এখনো মনে আছে সবকিছুই। তো পরে হচ্ছে ওখানে আমরা পিক তুললাম। পিক তোলার পরে এখন সে হচ্ছে হাঁটতে, পুরো ইয়েটা মাঠটাতে হচ্ছে আমরা একটা রাউন্ড দিয়েছি। তারপর হচ্ছে রাত হয়ে গিয়েছে অনেক, আমি বাসায় চলে যাব। তো আমাকে বলতো, পরে সে রিক্সায় তুলে দিবে বললো, যে বাইরে বের হলাম আমরা। বের হওয়ার পরে সে আমাকে কফি খাওয়াইছে। এখন তার কথা হচ্ছে আমার তাকে ঝালমুড়ি খাওয়াতে হবে। ঝালমুড়ি খাওয়াইলাম। ঝালমুড়ি খাওয়ার পরে তারপর হচ্ছে সে চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। এই তো, তারপর থেকে আসলে তখনই নাম্বারটা এক্সচেঞ্জ হয়, মানে সে আমার নাম্বারটা নেয়, বা আমি তাকে বলি যে আমি আসলে কল করেছিলাম। তো যাই হোক, ওইখান থেকে আগে যে ফোনগুলো দিতে সেটা তখন স্বীকার করলে? না, ওইটা অন্য নাম্বার থেকে দিতাম। ওইটা বলোইনি? না, আচ্ছা, ওইটা আমি অনেক পরে বলেছি। তারপর তো যাই হোক, পরে কথা কন্টিনিউ হয়। মাঝখানে হচ্ছে খেলা চলছিল, খেলা দেখতে যাই একদিন আমি। ওই খেলা দেখতে যাওয়া, আমি পুরো ফার্মগেট থেকে মিরপুর যাওয়া পর্যন্ত, যদি একটা কলিগের সাথে গিয়েছিলাম, কিন্তু তার সাথে কথা বলতে বলতে গিয়েছি আমি, ফোনে ছিল সে। তো সে আমাকে বললো যে, মানে তার অ্যাপ্রোচটা এমন ছিল যে হ্যাঁ আপনি কলিগের সাথে যাচ্ছেন, আমি জানলে তো আমি যেতাম, এরকম ছিল। তো যাই হোক, গেলাম, খেলা দেখলাম। তখন আমি কেন জানি না, আমার মনে হচ্ছিল সে যথেষ্ট জেলাস। আমরা এখানে গ্রুপ, তো যখন কথা হচ্ছিল তার সাথে আমার, তো নর্মালি ফ্রেন্ড হিসেবে তার সাথে আমার কথা হতো, সবকিছু শেয়ার করা, কেমন আছি, কেমন করছেন, ওভারঅল সবকিছু সে আমাকে বলতো বা আমি বলছি। তখনও তার একটা রিলেশন ছিল, এটা আমি জানতাম না, তখনও জানতাম না। তো হঠাৎ করে বৈশাখ আসে। তো বৈশাখের আগের দিন সন্ধ্যার সময় তার সাথে আমার কথা হচ্ছে। তখন আমাকে বললো কি, নিশ্চয়ই আপনি ম্যাডাম বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন কালকে। তো আমি তাকে বললাম, আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, আমি কার সাথে ঘুরতে যাব? বলে কোথাও ঘুরতে যাবেন না? আমি বলি না, যাবো না। বলতেছে, তখন আমি তাকে ফান করে বললাম কি, আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দেন, শুধুমাত্র বৈশাখের জন্য ঘুরতে যাব। তো পরে সে আমাকে বলছে আচ্ছা দেখি কি করা যায়। তুমি অকেশন ছাড়া বাইরে হও না নরমালি, রাইট, ঘোরার জন্য?
না, অকেশন ছাড়া আমি বাইরে তখন ম্যাক্সিমাম টাইম আমি বাইরে থাকতাম, কারণ যেহেতু আমি জব করি, তারপর হচ্ছে পড়াশোনা। মানে ঘোরার জন্য অকেশন গুলোকেই বেছে নাও না? ওইদিকে আবার দেখলাম পয়লা ফাল্গুন, দেন ভ্যালেন্টাইন, দেন বৈশাখ, মাঝে যে আরো দিনেও ভালো ওয়েদার আসে। মাঝে আসলে ওইভাবে ঘোরা হয়নি, মানে ঘুরতে গেলেও দেখা যাচ্ছে স্পেশাল মানুষের দরকার হয়নি, বাট অকেশনালি আসলে স্পেশাল মানুষের একটু দরকার হয় না। আচ্ছা আচ্ছা, তো সেই জন্য আর কি। আমি কোথেকে জানবো গরিব আদমি, আমি আসলে এইভাবে জেনে বুঝেই কথা বলি। তারপর পরে হচ্ছে সে আমাকে রাতের বেলা ফোন দিল, বলছে সে আমার সাথে ঘুরতে যাবে। তো আমি বললাম যে আপনার গার্লফ্রেন্ড আছে না? আমি যদিও জানতাম না তখন তার গার্লফ্রেন্ড আছে। তো সে আমাকে বললো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো আমি শিওর ছিলাম না, কারণ সে আমি ধরে নিয়েছি যে সে ফান করেছে আমার সাথে, আমি কিছু বলি না। বৈশাখের দিন সকালে কেন জানি না আমার বৈশাখের দিন ওই দিন খুব সাজতে ইচ্ছা করলো। ওই দিন হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে আবার দেখি এইদিকে আমার ছোট ভাই ওই দিন হচ্ছে চলে গিয়েছে দেশের বাইরে। তো ভাইয়া আবার হচ্ছে আমার বাসায় যে মেয়েটা থাকে ওই মেয়েটার কাছে টাকা দিয়ে গিয়েছে আর বলেছে যেন আমি ঘোরাফেরা করি এই জন্য। তো আমাকে ঘুম থেকে ওঠার পরে ওই মেয়েটা বললো আপু আপনাকে ঘুরতে যাইতে বলছে ভাইয়া। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি সকালে উঠে কেন জানি না আমি পার্লারে গেছি সাজতে পার্লারে গেলাম, সাজলাম, সেজে বাসায় এসে বসেছিলাম। সকাল থেকে আমি বসেছিলাম মোটামুটি বাসায়, বোন ছিল, বোনের ঠোঁট রান্না করছে, খাওয়া দাওয়া করলাম। তো হঠাৎ করে একটা ফ্রেন্ড ফোন দিল, মানে আমি ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য মেনলি বের হলাম বাসা থেকে। বের হয়ে গেলাম হচ্ছে আমি মানিক মে এভিনিউটাতে, মানিক মে এভিনিউতে ওখানে দেখা করলাম। হঠাৎ করে আমি ব্যাংকের বুথে তখন ঢুকছি, তখন হচ্ছে আমার নাম্বার একটা আননোন নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা আমি চিনি না। পিক করলাম, পিক করে সালাম দিলাম। কে বলছে আপনি কোথায়? আমি বলি, তখন আমি ভয়েসটি শুনে বুঝতে পারছি। আমি বললাম মানিক মে এভিনিউতে। খুব আনফর্চুনেট হলেও সত্য মানিক মে এভিনিউ চিনা নাই। বলছে মানিক মে এভিনিউটা কোথায়? পরে আমি তাকে এক্সপ্লেন করলাম যে আসলে ওই যে আলপনা হয়েছে যেখানে সংসদের সামনে আর কি। তো বললো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, আপনি থাকেন। আমি পুরো শক ছিলাম, ও আসবে আমি চিন্তাও করতে পারিনি। আসলো, সাথে একটা ফ্রেন্ড ছিল, হোয়াইট আর রেড পাঞ্জাবি পরা ছিল। তো দেখা করলাম, তার ফ্রেন্ড আমাকে দেখলো। আমার একটা ফ্রেন্ড সাজুগুজুর বর্ণনা একটু শুনি আমরা। আমি রেড শাড়ি পরেছিলাম, চুলে ফুল ছিল, হাতে অনেকগুলো চুড়ি ছিল। তোমার চুলও কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ গুরু। তো একটু বর্ণনা দে তো চুলের। আচ্ছা তুমি কি হেডফোনটা একটু সরিয়ে চুলটা দেখালে খুব প্রবলেম হবে? না হ্যাঁ না প্রবলেম। ভাইয়ারা কি প্রোগ্রাম শুনতেছে? ভাইয়ারা মনে হয় না, এক ভাইয়া দেশে নাই, বড় ভাই দেশে আছে, সে আসলে মনে হয় না প্রোগ্রাম শুনছে। আচ্ছা তাহলে হেডফোনটা সর, আমরা একটু চুলটা দেখি। তুই কি বর্ণনা দিতে তাসমিয়া? বর্ণনা যদি দিতে হয় গুরু এভাবে দিব যে এখন যে ফ্যাশন বা ট্রেন্ডটা চলছে যে রিবন্ডিং করা চুল, এবং রিবন্ডিং করা চুলটা মনে হচ্ছে স্বর্ণকেশী, একদম রিয়েল ন্যাচারাল স্ট্রেট চুল, রাইট? এবং যে কোনো ছেলের মন কেড়ে নেওয়ার জন্য মনে হয় যথেষ্ট। আমি আমার সমস্যা নেই, আমি তো ছেলের মধ্যে পড়ি না। গুরু আমি তো মেয়ে, আমি কিভাবে বলবো এটা? না আমার প্রবলেম না, তাই বলতেছি আমি তো ছেলের ভিতরে পড়ি না। বর্ণনা দেওয়ার দায়িত্বের জন্য তোরে দিলাম। এবং চুলটার কালারটা স্পেশালি এই টোনটা অ্যাকচুয়ালি এই গায়ের কালারের সাথে অনেক বেশি মানিয়ে যায়। জি গুরু। আমি তো আমার ফ্যান ফলোয়ার যারা, এদেরকে তো অনেক বেশি মিস করি। যে কোনো ভালো জিনিস দেখলে মনে হয় যে কোনো না কোনো ভাবে ওদের সাথে যদি শেয়ার করতে পারতাম। এই কারণে এত ডিটেইল এই বর্ণনা দেওয়ার জন্য তোকে অনুরোধ করলাম। একদম মানে গোল্ডেন রেডিশ টাইপের একটা কালার, নট গোল্ডেন নট রেডিশ, মিক্সড একটা কালার, খুব সুন্দর, গর্জিয়াস। বাট ওই জিনিসটা তুমি আরেকবার কি হেডফোনটা সরিয়ে দিবে? এবং স্পেশালি এই চুলগুলোতে চুলের ঘনত্ব থাকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হয়, আমি অত বুঝি না, চুলের ঘনত্ব কিন্তু আল্লাহর অশেষ রহমত। ভালো
পর্যাপ্ত চুল তোমার মাথায়, সব চুল পড়ে গিয়েছে, পড়ে অবস্থা, ভাগ্যিস আগে দেখিনি। আর ওই যে সাইড করে রাখলে ওটা কি করা যাবে কষ্ট করে, নাকি চুলটাকে একটু বললেই তো হালকা বাড়ি মারলেই কিন্তু এই পাশে চলে আসবে বেশি? এই যে এটা বর্ণনা দেয় একটু। একেবারে তাই, মানে কি বলবো যে তোর একটু ঈর্ষা, মানে পোড়ার গন্ধ পাচ্ছি, এই জন্য তোর ডেলিভারি দিতে প্রবলেম হচ্ছে। না গুরু, আমার ছোটবেলা চুল অনেক সুন্দর ছিল, এখন কি করবো বলে, মানে মানুষের বছরে নষ্ট হয়ে গেছে, এখনো কোটি কোটি সুন্দর। এবার বর্ণনা দে। আচ্ছা, যেরকম বলবো যে মুভিতে যেরকম দেখায় যে ডিরেক্টর ক্যামেরাটা নিয়েছে, নায়কটা আর চোখে তাকাচ্ছে, আর ছাত করে একটা আওয়াজ হয়, নায়কের চুলটা একদম সরে আসে, সিল্কে সিল্কে চুল, একেবারে সেরকম মুভমেন্ট ছিল। আসলে অসম্ভব সুন্দর চুল, অসম্ভব সুন্দর চুল, স্পেশাল ওর স্কিন টোনের সাথে চুলের কালার, এবং যে পরিমাণ চুলের কালার, এবং যেভাবে চুলটা ও কি বলে এটা স্ট্রেট করার জন্য স্ট্রেট করেছে, আমার হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল কি এটা? না, আমার রিবন্ডিং করেছিলাম, রিবন্ডিংটা নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হওয়ার পরে অবস্থা, ভাগ্যিস আমি তাৎক্ষণিক রিবন্ডিং এর দিনই তাকে দেখিনি। সব মিলিয়ে দারুণ দেখাচ্ছে। এবং আমি আয়েশা টাকিয়াকে যেমন দেখায়, আয়েশা টাকিয়ার সাথে কিন্তু ওর ফেসিয়াল এক্সপ্রেশন এবং চুলের কালার এবং চুলের টোনের কিন্তু দারুণ একটা সাজুজ্য আছে। না দারুণ দারুণ দেখাচ্ছে তোমাকে। আমরা চলে যাচ্ছি নায়নার কাছে, এবং নায়নাকে দেখতে যদি চাও আমার মতো করে তো সামনাসামনি 1 হাত দূরত্বে, 1 হাত মাত্র 3 হাত দূরত্ব থেকে দেখবার সুযোগ তোমাদের হবে না, বাট যেটা হবে সেটা হচ্ছে ফেসবুকে তাদেরকে দেখতে পাবে। ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছে, যেখানে 4,34,000 প্লাস হচ্ছে লাইকিংস এর পরিমাণ সোফার এখন পর্যন্ত, যেখানে তোমরা লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো। এবং সেই সাথে তোমরা চাইলেই কিন্তু আমাদের আজকের অতিথি নায়নাকে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা কমেন্ট করতে থাকো। চলে যাচ্ছি নায়নার কাছে। নায়না বলছিলে এই ভালো বাঁশিটি বাঁশবরে এই গানটাও আজকের ব্যাকগ্রাউন্ডে বাজাইতে পারিস। এই করতে করতে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার দিকে প্রায়। প্রেম কি ফাইনালি হয়েছে কি হয়নি? ওকে, যাইতে থাকো ওদিকে। পরে হচ্ছে আমরা যেহেতু বৈশাখের দিন অনেক ক্রাউড থাকে বাইরে, কোথাও বসার জায়গা পাই না। আমরা হাঁটতে হাঁটতে, কোনো রিক্সা না কোনো কিছু না, হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে ধানমন্ডি 32 নাম্বার পর্যন্ত যাই, সেখানে গিয়ে ব্যর্থ হই, কোথাও একচুল বসার জায়গা পাই না। তো ওইখান থেকে হেঁটে হেঁটে আবার ব্যাক করার পথে থাকি। তো সবগুলো রেস্টুরেন্ট চেক করে দেখি, কোথাও যদি একটা চেয়ার থাকে খালি, কোথাও পাই না। তো একটা রেস্টুরেন্ট, খুব ছোট রেস্টুরেন্টটা, যদিও আমি যাইনি কখনো তার আগে, ওই রেস্টুরেন্টটাতে গেলাম, গিয়ে আমরা 3 জন বসলাম। বসার পরে ফুড অর্ডার করলাম। পরে হচ্ছে ওর ফ্রেন্ড হঠাৎ করে আমাকে মানে ওকে কোয়েশ্চেন করলো যে উনি কে আসলে। আমি খুব অবাক হলাম ওর আনসারটা শুনে। আনসারটা দিল ঠিক এভাবে, ও হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ওগো। তো আমাকে মানে আমি তখন আসলে শকড, কেন আমাকে ওগো বললো, ফ্রেন্ড কেন বললো না। তো যাই হোক, ওইভাবে হয়তো তার ফ্রেন্ড বুঝতে পারলো কিছুটা, নাকি আমি জানি না। পরে হচ্ছে ওখান থেকে আমরা ব্যাক করলাম, খাওয়া দাওয়া শেষ করে ব্যাক করলাম, করে এসে মানিক মিয়াতে এখানে দাঁড়িয়ে, যেহেতু আমার বাসা খুব কাছেই ছিল, ওইখানে দাঁড়িয়ে আমরা কিছু পিক তুললাম। ওইখানে সে খুব ভয়ে ভয়ে আমাকে অফার করলো আমি আপনার সাথে পিক তুলবো। তাই বললাম এখানে এত ভয় পাওয়ার কি আছে, ঠিক আছে চলেন পিক তুলি। তো তুললাম বেশ কিছু পিক, তার ফ্রেন্ড তুলে দিল কিছু পিক, কিছু সেলফি তুললাম, সে আমার কিছু পিক তুলে দিল। তার ফ্রেন্ডটা চলে গেল, সে আমাকে আইসক্রিম খাওয়ালো, ওখানে বসে আইসক্রিম খেলাম রাস্তার পাশে। ফার্স্ট আমি রাস্তার পাশে বসে কিছু খেলাম, ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। বাসায় চলে গেলাম। তো ওর বাসা হচ্ছে, ও ফার্ম গেটেই থাকে আশেপাশে। তো হচ্ছে ওইখানে আমি নেমে গেলাম, সরি ও নেমে গেল রিক্সা থেকে, যেহেতু আমার সাথে অনেক দূর আসার পরে। তো এখানে আমি জাস্ট হ্যান্ডশেক করার জন্য হ্যান্ডটা মানে রেইজ করলাম। সে খুব শকড হলো ব্যাপারটা দেখে, সে হ্যান্ডশেক করলো। পরে বাসায় গিয়ে কথা হলো। সেদিন সেভাবে আসলে কথা হয়নি, কারণ দুইজনে অনেক টায়ার্ড ছিলাম। পরের দিন নর্মাল অ্যাজ ইউজুয়াল কথা হলো। তো সে আমাকে এক্সপ্লেইন করলো যে আসলে আমি যখন হ্যান্ডশেক করার জন্য হ্যান্ডটা রেইজ করছিলাম, সে অনেক শকড হয়েছে বা তার অনেক ভালো লেগেছে। এভাবে আসলে কখনো কোনো মেয়ের সাথে সে হ্যান্ডশেক করেনি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। ভালো লাগা কাজ করছিল, আসলে প্রথম থেকে হয়তো ভালো লাগা কাজ করছিল, এই জন্য হয়তো ঘুরতে গিয়েছি বা ডিস্টার্ব করার ইন্টেনশনটা ছিল। পরে হচ্ছে 16 এপ্রিল
রাতের বেলা কথা বলছিলাম, কথা বলতে বলতে। এটাও কি কোনো উপলক্ষ? না, এটা কোনো উপলক্ষ ছিল না, নরমালি কথা হচ্ছিল, নরমাল দিনেই। যাক, তাও ভালো কথা হচ্ছিল, বাট উপলক্ষ হয়ে গিয়েছিল পরে। আমি ওকে প্রপোজ করি। বলো, কি এত সাহস তোমার? তুমি কেন প্রপোজ করবে? এত সুন্দর একটা মেয়ে। না, আমি আগে করে আসলে যেটা, আমি মানুষের পিছে কথা বলি না। আমার কারো কোনো বিষয় খারাপ লাগলে মুখের উপরে বলে দিই, কাউকে ভালো লাগলে মুখের উপর বলে দিই। ওকে, তারপর প্রপোজ করার গল্পটা। আমি প্রপোজ করলাম, তো ও কেন জানি না, ও সুন্দর করে ইয়েস বলল। কিভাবে বলেছিলে? আমি ওকে বললাম যে আসলে তখন ওর ফ্যামিলি নিয়ে কথা বলছিল, আমি আমার ফ্যামিলি নিয়ে, মানে ওই দিনই ফার্স্ট ওর সাথে আমার ফ্যামিলি নিয়ে কথাবার্তা হয়। তো এক্সপ্লেন করছিল, আমি আমার আম্মুর কথা বললাম। তো ও তখন ও হয়তো অনেক ইমোশনাল ছিল, বা আমিও ইমোশনাল ছিলাম। তখন হুট করে, আমি কেন জানি না, আমি ওকে বললাম আই লাভ ইউ। কথার মাঝে? হ্যাঁ, ও মানে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট মানে চুপ করেছিল, কিচ্ছু বলে না। পরে আমাকে বললাম, আমি বুঝতে পারিনি কি বলছেন আপনি। আমি বলি, আপনি কি সত্যি, সরি তখন তুমি করে বলতাম, তুমি কি সত্যি বলছো? নাই বলছো না। আমি আবার বললাম, কি বল? আই লাভ ইউ। পরে ও কেন জানি না আমাকে বললো আই লাভ ইউ টু। তুমি না বললে হয়তো আমি বলতাম কথাটা। সে কি বললো? বললো আমি না বললে সে বলতো কথাটা আমাকে। দিয়ে কি বললো ফাইনালি কথাটা? হ্যাঁ, বললো আই লাভ ইউ টু। আমি ইচ্ছা করে তখন আমি বললাম, আমি বুঝি নাই কথাটা, ওকে দিয়েও আবার বলালাম। তো পরে যাই হোক বললো। ওই দিন সারা রাত কথা বললাম আমরা, সারা রাত। ওই দিন আসলে ফার্স্ট সারা রাত কথা বললাম। পরের দিন অফিসে যেতে খুব লজ্জা লাগছিল, কারণ মনে হচ্ছিল কিছু একটা চেঞ্জ হয়ে গেছে। অফিসে আমি যাব, তো শাই ফিল করছিলাম অনেক। তারপরে গেলাম, ও ছিল যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্টে, আমার আর ওর ডিপার্টমেন্ট ডিফারেন্ট ছিল, খুব একটা দেখা হতো না। দেখা যাচ্ছে আর্লি মর্নিং এ অফিসে ইন করতো, তারপর আবার দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে মার্কেট ভিজিটে। পার্থক্যটা কিসের তাহলে হঠাৎ এরকম চেঞ্জিং? যেটা চেঞ্জিংটা আসলে যে ফোনে কথা হতো, আর ফোনে কথা হতো, দেখা হতো, এই তো। পরে যাই হোক, আমি আরেকটা ব্যাপার তাসমিয়ার কাছ থেকে একটু ঘুরে আসি। একেবারে তাই গুরু। তো আমি অফিসে গেলাম, অফিসে যাওয়ার পথে সে নেমে যাচ্ছিল সিঁড়ি দিয়ে, আমি দেখলাম, চলে গেল, কথা হয়নি, ঘুরে একটা তাকে মুচকি হাসি দিল, চলে গেল। মুচকি হাসিটা দেখে ভালো লাগলো, অন্যরকম একটা ভালো লাগা ছিল। তো পরে আমি অফিসে গিয়ে বসলাম, ডেস্কে কাজ করছি। সন্ধ্যার সময় তার সাথে আমার দেখা হলো, কারণ সে নর্মালি ব্যাক করে না অফিসে বিকেলে। তারপর ইদানিং দেখলাম, মানে ওই দিনের পর থেকে দেখলাম সে বিকেলে অফিসে যেত, দেখা হতো, এই তো এভাবে চলছিল। ঘোরাফেরা শুরু হয় আমাদের। ফার্স্ট ওর সাথে আমি ঘুরতে যাই চন্ডিমা উদ্যানে। ওইখানে গিয়ে আসলে কেন জানি না জায়গাটা খুব ভালো লাগতো বসতে, অনেক গাছের জন্য। মানে আসলে আমি নেচার খুব পছন্দ করি, আমরাও পছন্দ করি অনেকে। তো এই জন্য আসলে ওখানে গিয়ে বসাটা, তো নতুন নতুন প্রেমে পড়লে অনেকে আরো বেশি পছন্দ করে। মানে নেচার বলতে হয়তো ছিল না। ওখানে আমি ফার্স্ট গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, রাতের ভিউটা আমার অনেক ভালো লেগেছিল। তারপর থেকে আসলে ওখানে যাওয়ার টেন্ডেন্সিটা আমার শুরু হয়। আমি চিন্তা করলাম যে ওকে নিয়ে যাই। আমি নিয়ে গিয়েছিলাম ফার্স্ট ওকে। কত চিনে কম না, ও এটা চিনতো। হ্যাঁ, তো পরে হয় না কিছু কিছু ছোট ছোট গাছ আবার ভালোবাসা প্রেমিক প্রেমিকাদের জন্য খুব দয়া মায়া নিয়ে ঝোপ হয়ে জন্ম নেয়। মানে হয় না এরকম ছোট গাছ, একটু ঝোপঝাড় টাইপ। মানে ওখানে দেখা যাচ্ছে একটু বসলে আশপাশের লোকজন দেখার আর কোনো সুযোগ থাকে না। ওইভাবে আসলে বসা হয়নি ওই রকম আছে। তারপর কেন অনেক লাজুক, লাজুক। লাজুক? হ্যাঁ।
তো পরে আমরা ওখানে গিয়ে বসলাম, বাদাম খাওয়া, এটা সেটা গল্প করা। একদিন তার ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয়। সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো যদি ভালোবাসা আসতে থাকে, লাজুকের মতো রোল তো প্লে করবে। পরে আমাদের আসলে খুব ভালোভাবে চলছিল। আমি এর মধ্যে ইতিমধ্যে চেষ্টা করছিলাম, আমি জিপিতে যেহেতু ইন্টারভিউ দিয়ে এসেছি, তো এর মধ্যে আমার একবার পেপার সাবমিশনের জন্য জিপি থেকে আমাকে কল করে। তো আমি ওই পেপার সাবমিট করার পরে আমি শিওর হয়ে যাই যে আমার জিপিতে হয়ে যাবে জবটা, আমি এয়ারটেলটা কুইট করে দিই। তো আমি ওখানে আমরা কোম্পানির নামগুলো বিনা পয়সায় যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছিল না করি। ওকে, তো পরে আমি জবটা সুইচ করে ফেলি। জবটা সুইচ করার পর আসলে আমাদের গ্যাপটা শুরু হয়। ওর সাথে সেভাবে দেখা হতো না। তারপরও অনেক ভালো কিছু মোমেন্ট ছিল। আমরা এর মাঝে একদিন একটা এক্সট্রিমলি রোমান্টিক মুহূর্ত, আমরা চন্ডিমা উদ্যানে গিয়ে একদিন বসে আছি, হঠাৎ করে বৃষ্টি আসলো। বৃষ্টি আছে তোর কাছে? বৃষ্টি তাসমিয়া আসলে 2 টাকা 75 পয়সা বৃষ্টি। অনেক প্রেমে পড়তে মন চাচ্ছে। আচ্ছা, এগুলো তো দোষের না? না আমার তো না, মানে কাউকে দেখে প্রেমে পড়তে চাইলেও তো দোষের না, তার সাথে তো আর না। হ্যাঁ, না, প্রেম দেখলে মানুষের প্রেম করতে মন চাইতেই পারে। একদম তাই। প্রেম দেখে এবং এটা বললে অত্যুক্তি হবে না, বা লোকে কি মাইন্ড করবে তাসমিয়া? এই যে তোমাকে দেখেও কিন্তু এটা তো দোষের না, রাইট? ওর সাথে তার প্রেমে পড়তে মন চাচ্ছে না। বলছি যে তোমাকে এবং তোমাদের গল্প শুনে প্রেমে পড়তে সত্যি মন চাচ্ছে। বৃষ্টি দিয়ে দিয়েছি, হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি আসলো। এই তো দিলাম ভাই, ওই ঝোপে যাওয়া লাগবে, কিন্তু এখন তো বৃষ্টি থেকে বাঁচতে হবে না। গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, গাছের নিচে গিয়ে তো অনেক মানুষ ছিল, একটা গাছের নিচে অনেক মানুষ। তো বৃষ্টিটা বেশিক্ষণে ছিল না, খুব অল্প কিছু সময়, বাট জায়গাগুলো ভিজে গেল, বসার মতো জায়গা পেলাম না। পরে ওইখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে কোনোভাবে আসলে ওর মধ্যেই বসতে হবে এখন, বাট আমি থাকবো এখানে। ও আমাকে বলছে বাসায় চলে যাও। কেমন এই অনুভূতিগুলো? অদ্ভুত ছিল আসলে, অদ্ভুত। মানে কি রকম অদ্ভুত? একটু জোরে টোরে বলো, শুনতে সবাই পায় মন খুলে। ওকে বারবার আমাকে বলছিল যে বাসায় চলে যাও, বৃষ্টি হচ্ছে, লেট হয়ে গিয়েছে, বাসায় চলে যাও। কে বলছে? আমাকে রাশেদ বলছিল। কেমনে বলে এটা? না, আসলে আমি যেহেতু যে আগাগোড়াই একটু ছিলাম, তো এজন্য ও চিন্তা করতো যে বাসায় আসলে কোনো ধরনের প্রবলেম না হোক। ওই দিক থেকে আবার খুব বেশি টেক কেয়ার করতো যে আমার বাসায় কোনো প্রবলেম না হোক বা আমাকে কোনো প্রবলেম ফেস করতে না হোক। আর জায়গাটা তো আসলে খুব একটা ভালো না ওই জায়গাটা, তো এই জন্য বারবার আমাকে অ্যাপ্রোচ করতো। হাত ধরা, ওর ফার্স্টে আমার হাত ধরা বলতে ফার্স্ট যেদিন আমরা চন্দ্রিমা উদ্যানে যাই ওই দিন ওর হাতটা আমার ধরা হয়েছিল, বা বলতে গেলে আসলে ওর হাতটা ধরার সুযোগ আমি ওই দিনই ফার্স্ট পাই। ও যদিও খুব শখ ছিল, হাতটা ধরার পরে আমাদের কেমন একটা লুক দিল, আমি না মনে করছি যে মাইন্ড করছে। বুঝতে ভুল করেছে কিনা, ও জাস্ট গলে যাচ্ছিল। না, আমাকে নিজে বলেছে যে ও ভয় পেয়েছিল ফার্স্ট টাইম যখন হাতটা ধরছি ওর। তোমার ফিল কেমন ছিল? আমার ফিল, আমি ধরে ফেলার পরে না মনে হচ্ছিল আমি কি ঠিক করলাম কাজটা। পরে ওই হাত ধরাটাও তুমি ধরছো আগে? হ্যাঁ। তোমার তো অনেক সাহস। পরে বা তুমি হয়তো সহজ সরল, অত ভনিতা বুঝো না। না, ওই যে আমি বললাম না, আমি যেটা ফিল করি আমি ওটা বলে দিই। তো এই জন্য আর কি আমি হাতটা ধরলাম। ও তারপরে যাই হোক, তারপর অনেকবার হাত ধরা হয়েছে। ওইখানে চন্ডিমা উদ্যানে রেগুলার পাবলিক হয়ে গেল, আমরা প্রায়ই যেতাম। পাশাপাশি বসনি? পাশাপাশি তো বসতাম। মানে পাশাপাশি বলতে বলছি যে বাতাস যেন দুইজনের মাঝে। ও যেটা বেশিরভাগ সময় যেটা করতো, ও যেহেতু সারাদিন অফিস করতো, অনেক টায়ার্ড থাকতো। আমি এমন সময় অফিস শেষ করে দুজন একসাথে গিয়েছি এখানে। তো ও যেটা করতো, আমার কোলে মাথা দিয়ে শুতো, আমি ওর মাথায় হাত বুলাই দিতাম। মাথায় হাত, ওর নাকি আমি মাথায় হাত বুলাই দিলে খুব ভালো লাগতো। যাই হোক, পরে একদিন ওর সাথে দেখা করি, ওর একটা ফ্রেন্ড আসে। তোর ফ্রেন্ডটা কেন জানি না হুট করে আমাকে বললো যে, মানে আমাদেরকে বললো যে প্রথম সবকিছু ভালো লাগে, কদিন যাক দেখা যাবে। কেন বলেছিল আমি জানি না। যাই হোক, পরে আসলে ও প্রথম থেকে আমাকে নিয়ে খুব বেশি পজিটিভ ছিল। আর এর মাঝে আরো একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ওর না জি
এই যে জীবনের বর্ণনা দিচ্ছ, এই যে ভালো লাগার সময়গুলোর কথা বলছো, এটা তো যে কোনো সময় চোখ বন্ধ করলেই তোমার চোখের সামনে চলে আসে, রাইট? সব সময় চোখ বন্ধ করতে হয় না, আমি এখনো দেখতে পাচ্ছি মনে হয় আমার। তোমার পৃথিবীতে আসার পরে এর চাইতে ভালো মুহূর্ত কি আর কখনো এসেছে? মনে হয় না। না, খুব আর্লি এজে জীবনের অনেক বড় বড় কষ্টকে তুমি খুব কাছ থেকে দেখেছো। লাইক তোমার মা ক্লাস 6-এ যখন পড়ো, মাত্র এত অল্প বয়সে মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চলে গেলেন। তার 2 থেকে 3 বছরের মাথায় হেপাটাইটিস বি এর মতো মরণঘাতী একটা রোগের সাথে তোমার পরিচয় হলো। খুব অল্প দিনের বিরতিতে বাবা পর হয়ে গেলেন, একেবারে চিরতরে পর হয়ে গেলেন। সবকিছু এত তাড়াতাড়ি তোমার চোখের সামনে, তোমার জীবনের সামনে ঘটেছে। তোমার আসলে অনেক ভালো থাকাটা প্রাপ্য ছিল। যে মানুষটি ছোটবেলা দেখেছে, শৈশব আর কৈশোর দেখেনি, এক ধাক্কায় তাকে বড় হতে বাধ্য হতে হয়েছিল। সেই তোমার জন্য হয়তো একটু ভালো থাকাটা প্রয়োজন ছিল। সেই ভালো লাগাকে যখন স্পর্শ করলে তুমি, সেই ভালো লাগাকে কাছ থেকে দেখলে তুমি, সেই ভালো লাগাকে আলিঙ্গন করলে তুমি, সেই ভালো লাগার চমৎকার ভালোবাসায় ভেসে যেতে থাকলে তুমি, তখন তো বুঝলে না সত্যিকারের জীবন, সত্যিকারের লাইফ কাকে বলে। হ্যাঁ, আসলে ওকে দেখার পরে আমার মনে হয়েছে ও শুধু ওকে আমি শুধু ভালোবাসি না, ওকে আমার গার্জিয়ান মনে হতো। আমাকে এইভাবে আসলে টেক কেয়ার করতো। আর আমি ওকে রিলেশন যখন হয়, আমি ওকে কিছু প্রমিস করেছিলাম। প্রমিসগুলো কিছুটা এই টাইপের ছিল যে আমি তোমার গার্লফ্রেন্ড কম, আমি তোমার ফ্রেন্ড বেশি থাকবো। আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার সময় আসে, আমি ফার্স্টে সেই বিষয়গুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করব, অন্য কাউকে না বলে। কারণ হয়তো এটা থেকে যেটা হেল্প হবে, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো দূর হবে, বা দেখা যাচ্ছে কোনো ছোট প্রবলেম বড় আকার ধারণ করবে না। তো আমাকে যেটা বলেছিল, যে ও সেম ভাবেই বলেছিল আমাকে, ও করেছেও আলহামদুলিল্লাহ, অনেকভাবে করেছে। কারণ এই কথাগুলো আসলে তখন উঠে আসে যখন ওর এক্স গার্লফ্রেন্ড আসলে আমাকে অনেক রিকোয়েস্ট করছিল, মেয়েটা, যে ওকে অনেক লাভ করে বা এটা সেটা। তো আমার বয়ফ্রেন্ডের যে বিয়েটা ছিল, মতামত ছিল, আসলো কিভাবে? এই প্রসঙ্গটা আসলে আমাকে হঠাৎ করে আমাদের রিলেশন হওয়ার পরে ওর গার্লফ্রেন্ড নক করে। তো আমি তখন বলি যে দেখো, আমি রাশেদকে ফার্স্টে জিজ্ঞেস করি যে তুমি কি ওকে লাভ করো? তুমি যদি ওকে লাভ করো কোনো সমস্যা নাই আমার, আমি চাই তুমি ভালো থাকো, আর কিছু চাই না। তো তখন ও আমাকে বললো যে দেখো, ওর সাথে আমার রিলেশন বলতে আসলে খুব একটা আমি যেমন ফার্স্টে ওর সাথে দুষ্টামি করতাম, বলতেছে ওর সাথে আমার রিলেশনটা ঠিক দুষ্টামি ছিল, তেমন কিছু ছিল না। তো আমি তখন ওই মেয়েটাকে কনভিন্স করার ট্রাই করলাম যে দেখো, তুমি যেটা মনে করছো আসলে এমন কিছু ছিল না, মেয়েটা অনেক ছোট ছিল। তো পরে মেয়েটা কিছুতেই করবে না, মানতে রাজি না। তো পরে রাশেদও কনভিন্স করলো। তো যাই হোক, পরে কনভিন্স করতে পেরেছিলাম, আমরা দুইজন একসাথে কনভিন্স করেছিলাম। যেহেতু আমি সবসময় চেষ্টা করতাম আমাদের মধ্যে ট্রান্সপারেন্সিটা থাকুক, এই জন্য আসলে একই সাথে চেষ্টা করো আর কি, দুইজন মিলে। পরে যাই হোক, ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়। আমাদের রিলেশন অনেক ভালো চলছিল। যারা অনুষ্ঠানটা শুনছে এখন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে, এবং আমাদের সাথে পেজে প্লিজ কানেক্টেড থাকো, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4। অলরেডি কিন্তু অনেকেই টেক্সট করেছে, অনেকেই কিন্তু নায়নার চোখ দিয়ে সত্যিকারের প্রেম এবং ভালোবাসাকে এক্সপ্লোর করছো, অনেকেই কিন্তু ভাসতে শুরু করেছে, অনেকেই কিন্তু সত্যিকারের মতো করে নায়নার মতো করেই কিন্তু এই বৃষ্টিটাকে গায়ে মাখছ, অনেকেই কিন্তু দারুণভাবে চন্দ্রিমা উদ্যানের সাথে নিজের জীবনটাকে রিলেট করতে পারছ। অনেকের পরিচিত জীবনে 90s-এর ওই সময়গুলোতে, ক্রিসেন্ট লেকের ওই মুহূর্তগুলোতে, বা 80s-এর সময়গুলোতে ক্রিসেন্ট লেকের এই মুহূর্তগুলোকে এক্সপ্লোর করছো। অনেকেই অদ্ভুত সুন্দর যে
দারুণ সুন্দর রূপ নেয় এই চন্দ্রিমা উদ্যান বিশেষ বিশেষ মুহূর্তে। কৃষ্ণচূড়ার সেই গাছগুলো সেখানে মনের মধ্যে হারিয়ে যেতে চাচ্ছ। সুমন চমৎকার ভাবে তার ভালোবাসার কথা রিলেট করতে পারছে, উল্লেখ করেছে। সুমন, অনেক ভালোবাসা আপনার জন্য, অনেক অনেক মহব্বত আপনার জন্য। আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে জীবনটাকে অনেক বড় করে বাঁচেন, সেই প্রার্থনা গুরু এতেশামের পক্ষ থেকে। সো ভালোবাসার দারুণ এই সম্মিলন কেন্দ্র লিমন ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসা সত্যি দারুণ উপজীব্য হয়ে ওঠে, কারণ তার সাথে থাকে তাদের হটসিট অলঙ্কৃত থাকা গেস্ট। আজকে যেমন আছে নায়না। নায়না, তোমার নয়ন, তোমার মন, তোমার ঝুল আর তোমার সৌন্দর্য যেভাবে চমৎকার ভাবে এক্সপ্লোর করেছো তুমি তোমার জীবন, তাতে আমরাও ভাসতে শুরু করেছি তোমার চোখ দিয়ে। ফিরে আসছি তাসমিয়ার কাছ থেকে। একেবারে তাই। আমরা গুরুর সাথে আমি একেবারে একমত যে আমরা একেবারে 90s এর দিকে চলে গিয়েছিলাম ভালোবাসার কথাগুলো শুনতে শুনতে। এবং সবাইকে বলছি, আপনিও কিন্তু চাইলে ন্যানার মতো আপনার ভালোবাসার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, পুরো বাংলাদেশকে জানাতে পারেন। আর কিভাবে? আপনি খুব বেশি বেশি করে আমরা যে পোস্টটা দিয়েছি আজকে ঢাকা এফএম 90.4 এর পেজে, সেই পোস্টটি খুব বেশি করে শেয়ার করুন আপনার সাথে, আপনার নিজের ওয়ালে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং যে বন্ধু সবচেয়ে বেশি শেয়ার করবেন তাকে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে কল করবো। দ্যাট মিনস সেই হবে আমাদের আজকে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের লাকি লিসেনার, যাকে গুরু সরাসরি কল দিবে এবং কথা বলবো আমরা সরাসরি, তাই না? এবং সেই সাথে কিন্তু আমরা আজকে একটি পোস্টে, আমাদের যে পোস্ট আছে ঢাকা এফএম 90.4, সেখানে আমরা কিন্তু অলরেডি একটি পোস্টের সাথে গুরুর ফ্যান পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো সবাইকে আমি বলছি, যদি ভালোবাসার গল্পগুলো জানাতে চাও আমাদেরকে, সেই গুরুর পেজে গিয়ে যে লিঙ্কটা দিয়েছি সেখানে ক্লিক করে গুরু এতেশামের নামটা আছে, এখানে ক্লিক করে গুরু এতেশামের অরিজিনাল ফ্যান পেজ একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং ইনবক্সে কিন্তু আপনার ভালোবাসার গল্পটা জানিয়ে দিন। সেই সাথে আপনার ফোন নাম্বারটাও দিবেন, আমরা আপনাকে কল দিব, আপনি থাকবেন আমাদের হট সিটে। ওয়েল, এই মুহূর্তে আমাকে চলে যেতে হচ্ছে একটি ছোট্ট টুইং ব্রেকে। ফিরছি আমি একটি ছোট টুইং ব্রেকের পর। ততক্ষণ থাকতে হবে কার সাথে? ক্লেমন ভালোবাসার বাংলাদেশের সাথে। শুনছেন ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে। ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ট্রিং ব্রিং স্বাদে এই যে আপা, লিস্টে যা আছে সব দিছি, দেখেন সব ঠিক আছে কিনা। ডিম, আটা, পেঁয়াজ, রসুন, মশলা। আরে নতুন নুডলস দিলেন যে? নতুন না আপা, মিস্টার নুডলসই দিছি। নতুন প্যাক তো, তাই চিনতে পারেন নাই। ওয়াও, সুন্দর তো। হ্যাঁ, এখন সবার প্রিয় মিস্টার নুডলস পাবেন আরো আকর্ষণীয় নতুন প্যাকে। মিস্টার নুডলস, স্বাদে হিট, হেলদি ট্রিট। চেনা যায় ঘ্রাণে, খাঁটি ঘিয়ের মানে 100% খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি, ঘ্রাণেই কাবু। আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে ভাব, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দূরাকাশ। শুরু নেই শেষ, চলছে ক্লেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার। শুরু নেই শেষ, চলছে ক্লেমন। শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। আমার সাথে চালাকি চলবে না। আপা একদম ফ্রেশ। আমার সাথে একদম চালাকি চলবে না। নতুন মশলা, চালাকি নেই তো। 100% বিশুদ্ধ প্রাণগুড়া মশলা এখন নতুন রূপে। আপনার জন্য প্রাণগুঁড়া মশলা, শুধুই মশলা, মশলার নামে অন্য কিছু নয়। আমার সাথে কোনো চালাকি চলবে না। ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ট্রিং ব্রিং স্বাদে ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। শুনছেন ঢাকা এফএম 90.4। শুনছেন ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে। ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ট্রিং ব্রিং স্বাদে। This is ঢাকা এফএম 90.4।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ক্লেইমান, ভালোবাসার বাংলাদেশ। That's right, dear listener. আপনারা শুনছেন ঢাকা FM 90.4, the largest FM network in our Bangladesh, right? Okay, ক্লেমন ভালোবাসা বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে তাসমি আছি, শুনছিলাম ন্যানার ভালোবাসার কথা, তাই না? বাংলাদেশকে চিৎকার করে বলতে চান। আমরা আপনার ফোন নম্বরটা যদি পেয়ে যাই, আপনি ইনবক্স করবেন নাম্বারটা, সাথে সাথে ফোন কল দিয়ে দিব আমরা, রাইট? সো শুনতে থাকুন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। আমি চলে যাচ্ছি আবারও আমাদের সবার প্রিয় গুরুর কাছে। ওকে, আমরা একদম শেষ মুহূর্তে, একদম টান টান উত্তেজনা, সবাই আসলে জানতে চাচ্ছে কেমন আছে, কি অবস্থা নায়নার। সো আমিও দেরি না করে সরাসরি চলে যাচ্ছি নায়নার কাছে। ওকে নায়না, তারপর থেকে আমাদের রিলেশনে আসলে তখন তারপর থেকে দেখা যাচ্ছে একটা সময় পরে আমাদের অনেক প্রবলেম শুরু হয়। আমার যেমন আমি আগে উল্লেখ করেছিলাম যে আমার কিছু ফ্রেন্ড তৈরি হয়েছিল কলেজ লাইফে, যাদের সাথে আসলে কন্ট্যাক্ট করাটা রাশেদ পছন্দ করতো না। ইভেন এর মাঝে আমি যেটা করি, আমাকে পড়াশোনার জন্য অনেক চাপাচাপি করে ফ্যামিলি থেকেও। রাশেদ আমাকে ইন্সপায়ার করে যে না, তুমি আবার স্টাডিটা কন্টিনিউ করো। তো পরে হচ্ছে আমি কন্টিনিউ করি, আমি শান্তমারিয়ামে অ্যাডমিট হই ফ্যাশন ডিজাইনিং এ, কারণ আমার আগের ফার্স্ট ইচ্ছা যেটা ছিল ফ্যাশন ডিজাইনিং এ, এতদিন পজ রাখার পরে আসলে ওই ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিই, অ্যাডমিট হই। পরে হচ্ছে ওইখানে নতুন নতুন ফ্রেন্ড তৈরি হয়, যে জিনিসগুলো আসলে রাশেদের ভালো লাগতো না। ও হয়তো ওর বিষয়টা এমন ছিল যে আমি শুধু ও আমাকে কারোর সাথে শেয়ার করবে না। তো আমি মাঝে মধ্যে খুব বেশি হয়তো আড্ডা দিতাম, আমি খুব বেশি আড্ডাবাজ, খুব বেশি আড্ডা দিতাম। তো এইগুলো ওর ভালো লাগতো না, ওর পছন্দ ছিল না আগের তো আমাকে বারবার বলতো যে না, তোমার ফ্রেন্ডের জন্য বা যাদের সাথে তুমি এত আড্ডা দিচ্ছ সবাই কেমন, এটা সেটা। আর যেহেতু অলরেডি ও জানে যে আমি আসলে মানুষ চিনতে পারি না খুব একটা, তো এই জন্য হচ্ছে আমাকে আগলে রাখার চেষ্টা করতো সবভাবেই। পরে যখন দেখতো যে না আমি শুনতেছি না, তখন ও খুব বেশি রেগে যেত। ও খুব বেশি রাগ করতো আমার উপর এই ব্যাপারগুলো নিয়ে, আমার দোষে আমার উপর আসলে রাগ করতো। তো আমি বুঝাতাম ওকে যে দেখো, আসলে আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমার তো ফ্রেন্ড না থাকলে আসলে আমি চলবো কিভাবে একা একা, আমার ফ্রেন্ডের দরকার আছে। তো আমাকে তখন বুঝিয়ে বলতো যে আসলে ফ্রেন্ড দরকার আছে, বাট তুমি যে ক্লাসের বাইরে আড্ডা দিচ্ছ ঘন্টার পর ঘন্টা, তুমি সন্ধ্যার পরে বাসায় ফিরছো, এই জিনিসগুলো আসলে ভালো লাগে না আমার। তো আমার যেগুলো ভালো লাগে না ওগুলো আমি তোমাকে বলি, এখন এটা ঠিক করা না করা তোমার ব্যাপার। এগুলো নিয়ে আসলে ওর সাথে আমার মেইনলি প্রবলেম গুলো হতো। তো ইতিমধ্যে হচ্ছে ও পড়াশোনা তো করছিলই, ওর ডিগ্রি কমপ্লিট হয়, ও বিজনেস স্টার্ট করে, ও ব্যস্ত হয়ে যেতে শুরু করে, ওর ব্যস্ততাটা বেড়ে যায়। তো ও আমাকে সময় কম দেওয়া শুরু করে, এটা নিয়েও প্রবলেম হতো খুব। আমি কমপ্লেন করতাম যে তুমি আমার সাথে কেন কথা বলছো না, তুমি আমার সাথে কেন দেখা করছো না সেভাবে, আগের মতো যেভাবে আমরা ঘুরতাম ফিরতাম। তো এগুলো নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হতো আমাদের মাঝে। আমি বুঝিয়েছি, ও আমাকে বোঝাতো সবসময়। পরে যেটা আসলে মাঝে আমাদের 8 মান্থের একটা গ্যাপ থাকে রিলেশনে, কোন রকম কোনো কমিউনিকেশন ছিল না, কিছুই ছিল না। আমার দিক থেকে ছিল ব্যাপারটা আসলে তার আগে, আমি একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে ওর বিজনেস তখন স্টার্ট করেনি। আমি তখন আসলে কিছু ব্যাপার নিয়ে ওকে খুব বেশি করি, কারণ আমি ট্রাই করতাম ও ভালো কিছু করুক, আমি নিজে না করে হলে ওর জন্য করার চেষ্টা করতাম, কারণ আমি ওকে ভালো জায়গায় দেখতে চাই। এই জন্য হয়তো আমি ওকে অনেক হার্ট করেছি এগুলো করানোর জন্য। আমি ওকে অনেক বাজেভাবে অপমান করে আমি কারণ আমি ওকে চিনি, তো আমি এই জন্য চেষ্টা করেছি যেন ওকে আমি কিভাবে অপমান করতে। অপমান বলতে, ও আসলে ফাইন্যান্সিয়ালি একটু উইক ছিল, আর যেহেতু ওর ফ্যামিলি ওকে চালাতে হয়, এই জন্য আর কি আমি সব মিলে ওকে বোঝাতাম জব টব এটা সেটা। মাঝে আমি যেহেতু বলেছি অলরেডি জব আমার ছেড়ে দেওয়ার পরে ওই
এয়ারটেলের ডিস্ট্রিবিউশন হাউসটা ক্লোজ হয়ে যায়, ওইখান থেকে শিফট করে পরে আবার অন্য একটা ইয়েতে শিফট করে। কিভাবে করতে? অপমানটা ঠিক এরকম ছিল যে তুমি হচ্ছে এটা করতে পারো না, ওটা করতে পারো না, কোথাও ঘুরতে গেলে দেখা যাচ্ছে সেই রিক্সা ভাড়াটা পর্যন্ত আমাকে দিতে হয়। আমি ইচ্ছা করেই করতাম এগুলো, যেন ও আসলে মানে বিষয়গুলো বুঝে যেন কিছু করার চেষ্টা করে, রেগে গিয়েও কিছু করার চেষ্টা করে, ভালো কিছু করে। তো যাই হোক, এটার জন্য আসলে আমি জানি এটা আমার অনেক বড় একটা অপরাধ ছিল, কারণ আমি সময় যে তোমাকে এই বিষয়টা বুঝবে এটা ভাববা তো কোনো কারণ না, রাইট? হ্যাঁ, ভুলও তো বুঝতে পারে যে আমার যেহেতু টাকা পয়সা নাই দেখে আমাকে এভাবে অপমান করতেছে। না, এটা আমি প্রথম থেকেই জানতাম। ওই যে আমি বললাম না, যেদিন আমি ওকে প্রপোজ করি আমার সাথে ফ্যামিলি নিয়ে কথা হচ্ছিল, ওই দিনই আমাকে বলেছিল সব বিষয়। বলেছে, বাট তুমি যেভাবে বিহেভ করতে সেটার জন্য তো তোমার মতো করে বুঝবে এটা জরুরি না, উল্টাটা তো বুঝতে পারে যে আমাকে এভাবে অপমান করতেছে, অপমান না করলেও পারতো। সেটাই হয়েছিল, তো এরকমই ভেবেছিল। হ্যাঁ, তারপর ওইটার জন্য আসলে পরে আমাদের কন্টিনিউ করি না, আমরা অনেক বড় একটা গ্যাপ থাকে। হঠাৎ করে আমার সাথে অনেকদিন পর গ্যাপ মানে কন্ট্যাক্ট করে। ওর একটা অপারেশন হয়েছিল, ওর একটা টিউমার ছিল, টিউমার একটা অপারেশন হয়। আমাকে বলেছিল যে ওর অপারেশন। আমি মনে করেছিলাম ওর আমার সাথে কমিউনিকেট করার জন্য এরকম মানে মিথ্যা কথা বলাচ্ছে ফ্রেন্ডদেরকে দিয়ে, কিন্তু আসলে কথাগুলো সত্য ছিল। আমি তারপরে কথা বলেছিলাম না ওর সাথে। যাই হোক, তারপরে হার মানেনি, ও আমার সাথে কমিউনিকেট করার ট্রাই করে গেছে নানাভাবে। ফাইনালি যাই হোক আমিও কন্ট্যাক্ট করি, আবার শুরু হয় আমাদের কথাবার্তা, এটা সেটা। এই তো আবার ব্যাক করে তারপরে তখন থেকে আসলে খুব ফার্স্টের দিকে ভালো যাচ্ছিল, তারপরে ওই প্রবলেমগুলো রয়ে গিয়েছিল। ওই যে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে সন্দেহ করা, আমার ফ্রেন্ডরা এটা সেটা। বাট আমি জানি আসলে আমার প্রতি লয়াল ছিলাম। হয়তো হ্যাঁ আমি একটু আড্ডাবাজ, আমি আড্ডা বেশি দিতাম, বা এটা আসলে এটার জন্য আমি ওকে দায়ী করবো না। কতক্ষণে আড্ডা বেশি দিতে? আড্ডা বেশি দেওয়া বলতে গুরু আসলে আমার বাসায় যেতে ভালো লাগতো না, কারণ আমার বাসায় তো এমন কেউ নাই যার সাথে আমি গিয়ে কথা বলতে পারবো। সেই কারণে আড্ডা কতক্ষণ পর্যন্ত দিতে? 9টা 10টা? না, 9টা 10টা পর্যন্ত না, হাইস্ট গেলে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে আমি ব্যাক করতাম বাসায়। এমনও না, দেখা যাচ্ছে আমি বিকেলে গেলে সন্ধ্যা হয়ে যেত, কিন্তু আমি যদি দেখা যাচ্ছে ক্লাসের পরে যাই, আমার দেখা যাচ্ছে হাইস্ট 3টা 4টা 5টা, বা হাইস্ট গেলে ওই যে মাগরিবের আজান। তো যাই হোক, আসলে আমি জানি এগুলো আমার অনেক ভুল ছিল। বাসায় গিয়ে কথা বলতে হবে নাকি? না, বাসায় গিয়ে কথা বলতে হবে না সেটা না, আসলে আমিও তো মানুষ। আমার মানুষ বিধায় তোমার 7-8 ঘন্টা তুমি বাইরে সময় কাটালে, অনেকে তো দিনের পর দিন বাসার মধ্যে থাকে। তারপরেও আর মানুষ হিসেবে আর এমন কি প্রয়োজন যেটার জন্য তোমার দম বন্ধ হয়ে আসে ঘরের মধ্যে ঢুকলে? না, দম বন্ধ হয়ে এটা কি যৌক্তিক কিছু মনে হচ্ছে যেটা বলার চেষ্টা করছো? এমনি বলতে হয় তাই বলছো, না হয়তো মনকে বুঝ দেওয়া টাইপ। আমি ফার্স্টে বলেছি যে আমি আড্ডা দিতে ভালোবাসতাম, সেটাই। বাট ওটাকে জাস্টিফাই করার জন্য হয়তো কথাগুলো বলছে। হ্যাঁ, বাট এটা এমন কোনো বড় ইস্যু না যে একটা মানুষ 7-8 ঘন্টা বাইরে থাকার পর রুমে গিয়ে তার খারাপ লাগতেছে, এটা এমন কোনো বিগ ইস্যু না। 7-8 ঘন্টা বাইরে কাটানোর পরে বাসায় গিয়ে নর্মাল নিজের মতো করে সময় থাকাই যায় কিছুক্ষণ। শুধু আড্ডা দেওয়াটা না গুরু, ও এমনও সময় গেছে আমি কাজে, যেহেতু আমি এমন একটা সাবজেক্টে পড়ি, আমার প্রচুর মার্কেট ভিজিট করতে হয় বা আমাকে মার্কেটে যাইতে হয় অনেক কাজে। ও এই বিষয়গুলো নিয়ে আসলে মনে করতো যে না, আমি যেহেতু আমি আড্ডা দেই, ও চিন্তাই করে নিত যে আমি তখন আড্ডা দিচ্ছি। যাকে তুমি ভালোবাসো তার মনটাকে একটু প্রাধান্য দেয়া, সেই কিসে ভালো থাকতেছে কিসে ভালো থাকছে না সেই জিনিসটাকে একটু প্রাধান্য দেওয়াটা কি দোষে? না, সেটা কি দিয়েছিলে? প্রপারলি দিতে পারিনি। একেবারেই কি দিয়েছিলে? ফার্স্টের দিকে আমি ওই যে বোঝাতে চেষ্টা করতাম। আমি তোমার কাছে কি তার বিষয়টা অনেকটা এরকম ছিল না, যেহেতু সে তার নিজের প্রেজেন্সটা খুব স্ট্রংলি তোমার কাছে তৈরি করতে পারেনি, তাই তাকে তার এই পছন্দ অপছন্দগুলোকে এড়িয়ে যেতে গিয়ে ব্যক্তি মানুষটাকে এড়িয়ে চলা শুরু করেছিলে, গুরুত্বহীন বানিয়ে ফেলেছিলে। সত্য না মিথ্যা?
করেছি এটা আসলে। জোরে বলো, কেউ তো শুনতেছে না, না হলে করেছো? আসলে ভুলবশত আমি করে ফেলেছি। একদম তাই করেছো। শুধু যে বলতেছো যে আমি আড্ডাবাজ তাই এই করেছি, তাই ও ভুল বুঝেছে, আমি মার্কেটে একটু কাজের প্রয়োজনে ঘুরতে হয়েছে তাই ভুল বুঝেছে, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম ছিল, ওর কাছে যথেষ্ট রিজন ছিল আমাকে ভুল বোঝার। বিষয়টা এরকম ছিল যে তুমি যেহেতু তার সলিড কোনো পার্সোনালিটি বা সলিড কোনো প্রেজেন্স সে তৈরি করতে পারছিল না, ইকোনমিক্যালি বলো না তখন ছিল, বা তখন ও এভাবে এস্টাবলিশ ছিল, তখন অলরেডি ও বিজনেস স্টার্ট করেছিল। ওকে, বাট ওকে ওর এইসব ব্যাপারগুলোকে আন্ডারমাইন করতে করতে ওর ব্যক্তি মানুষটাকেও এড়িয়ে যাওয়া শুরু হয়ে গেছিল, যাতে করে ব্যক্তি সেই মানুষটাই তোমার দৃষ্টি থেকেই কিন্তু আসলে ওই অর্থে দৃষ্টি থেকেই মানে তার পার্সোনালিটিতে তার প্রেজেন্সটাই হালকা হয়ে গেছিল, যেটা তুমি নিজেও টের পাচ্ছ যে হালকা হয়ে গেছে, তাও গুরুত্ব দিচ্ছিলে না, শুধুই নিজের ভালো লাগাকে। আমাদের রিলেশনটা প্রতিযোগিতামূলক হয়ে গিয়েছিল, প্রতিযোগিতা চলতো কে মানে কত কাউকে হার্ট করতে পারে, বা তোমার ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে সেটা হয়তো গুরুত্ব দেওয়ার সুযোগ সময় কম দিয়েছে, এটাও তো সত্য। শুধুই প্রতিযোগিতা, শুধুই কষ্ট দেওয়ার চাইতে বিষয়টা তো এরকমও ছিল যে ওকে পাত্তা কম দিচ্ছ, নিজেকে প্রাধান্য দিয়েছিলাম। এক্স্যাক্টলি, ওকে পাত্তা কম দিচ্ছ, পাত্তা কম দিতে দিতে তাকে রীতিমতো এড়িয়ে যাওয়া যাকে বলে, ওই এড়িয়ে যাওয়াটাকে কষ্ট মনে করে হয়তো সে তখন বিভিন্ন রকমের রিয়্যাক্ট করত, যে কেন সে আমার সাথে এটা করবে, কেন এটা হবে, কেন এটা এরকম হবে। এই ব্যাপারগুলো ফার্স্টে কিন্তু ওর দিক থেকে শুরু হয় গুরু, কারণ ও যখন বিজনেস স্টার্ট করে ও সারাদিনে আমার সাথে আগে যেটা হতো, হঠাৎ করে আসলে একটা চেঞ্জ আসলে মানুষের ধাক্কা লাগবে, এটাই স্বাভাবিক। তো হঠাৎ করে যখন কম করে দেয়, তুমি তো চেয়েছিলে যে সে এঙ্গেজ থাকুক, ভালো কিছু করুক, তোমাদের ভবিষ্যতের জন্য কাজ করবে, তখন তো স্বাভাবিকভাবেই আগের মতো করে পুতু ভাবটা একটু কম হবে, প্রতি মুহূর্তে প্রেম ভালোবাসার কথাবার্তা তো কম বলবে, এটাই তো স্বাভাবিক, রাইট? ফিরে আসছে একটু তাসমিয়ার কাছ থেকে। একেবারে তাই, আপনারা শুনছেন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। আমরা ন্যানার গল্প শুনছিলাম, ভালো লাগা ভালোবাসার কথাগুলো। আবার শুনবো সেই গল্প। চলে যাবো আমরা এখন একটা ছোট্ট বিরতিতে, ফিরছি নতুন একটি ঘন্টায় আবারও অনেক 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 বেশি ভালোবাসার কথা নিয়ে। অকপটে প্রাণ খুলে তুমি যা যা করেছো সেই জিনিসগুলো অন্তত স্বীকার করো। আমি ওর ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো নিয়ে কিভাবে বলতে বলো তো? আমি ওকে বললাম না 8 মাসের যে গ্যাপটা ছিল তার মাঝে ওকে আমি এটা বলেছিলাম, যদি কখনো তুমি আমার হাত খরচ বাবদ কিছু টাকা দিতে পারো, যদি কখনো আমরা কোথাও খেতে বসলে সেখানকার বিল দিতে পারো, রিক্সা ভাড়া দিতে পারো, সেদিন তুমি আমার সাথে দেখা করবা, বা সেদিন তুমি আমার সামনে আসবা, তার আগে আসবা না। এই তো নেই। হ্যাঁ, এর চাইতে বাজে করে আর কি বলেছো? বাজে করে বলতে ওদের আমাদের যখন ঝগড়া হতো খুব বেশি, মানে দেখা যাচ্ছে ও খুব বেশি রেগে যেত, আমিও খুব বেশি রেগে যেতাম, হয়তো টোনটা এটা থাকতো না, অনেক বাজে অবস্থা পরিণত হতো, চিৎকার করে বলতাম। কি বলতে? এই যে কথাগুলো বললাম এগুলো আসলে চিৎকার করে, আমি এই কথাগুলো অনেকবার বলেছি। ইভেন আমি ওকে যখন প্রবলেম গুলো ছিল আমি ওকে ফাইন্যান্সিয়ালি অনেকভাবে হেল্প করার ট্রাই করেছি, আমি জানি খুব একটা করতে পারিনি, বাট যতটুকু করেছিলাম সেই কথাগুলো আমি ওকে বলেছিলাম, যেটা আমার ঠিক হয়নি। কিভাবে বলেছো? তোকে কিভাবে হেল্প করেছি, এই করেছি, সেই করেছি সব? হ্যাঁ, এইভাবে আসলে বলা যে তোমার যখন প্রবলেম গুলো ছিল তখন আমি তোমার পাশে ছিলাম, তখন কিন্তু ছিল না। এই টোনে তো না, না এই টোনে না, অনেক বাজে ভাবে বলেছি। তুই করে আসলে হ্যাঁ তুই করে বলা হয়েছে, বাট সব সময় না। আমি রেগে গেলে দেখা যাচ্ছে আমাদের মধ্যে যখনই ঝগড়া হতো আমি আপনিতে চলে যেতাম আমরা, তুমি থেকে এই দিয়েছি ওই দিয়েছি, এই করেছি তোর জন্য, এই করেছি, এইসব আর এইগুলো করতাম। আর লাস্টের দিকে এসে আসলে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি অনেক বেশি ঝগড়া করতাম ওর সাথে, যে আমার ফ্রেন্ডের সাথে আসলে প্রবলেমটা কোথায়। ইভেন একটা ঘটনা না বললেই না, এই রোজার ঈদে আমি একটা শপিং মলে গিয়েছিলাম, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, তো ওই ফ্রেন্ডটা আমার ফোনটা পিক করেছিল, এটা নিয়ে ও রাগ করেছিল আমার সাথে। মানে আমার ফ্রেন্ডটা মেয়ে ছিল, তারপরেও সে আমার সাথে রাগ করেছিল যে আমার ফোন কেন সে পিক করলো অন্য কেউ। আমার হাতে অনেক কিছু ছিল, মানে সেই কারণে আমি ফোনটা পিক করতে পারিনি, আমার ফ্রেন্ডের কাছে ফোনটা ছিল। আর বাজে কথা কি বলেছো? আর বাজে ভাব বিহেভ কি করেছো?
বাজে বিহেভ গুলো বলতে যে এগুলোই আসলে। আর এছাড়া মাঝে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমার গায়ে হাত তুলেছিল। হাত তোলার পরে আমি অনেকভাবে ওয়ার্ন করেছিলাম যে তুমি কাজ ঠিক করছো না, আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। তো যাই হোক, পরিস্থিতিটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আমার জন্য ওকে থানা পর্যন্ত যেতে হয়েছে। অনেক কিছু তো হয়েছে। তাহলে রাত 8টা পর্যন্ত চিৎকার করে কি করছিলে? চিৎকার করে যখন আমাকে মানে মারছিল, তখন আমি মানে ইভেন ও মারছিল, আমার থাপড় মারছিল। কয়টা? 5-6টার মতো থাপড় মেরেছিল। কি নিয়ে? ওই যে সন্দেহ, আমার ফোন চেক করবে সে। তুমি চেক করতে দিবে না? আমি আগে দিতাম, ফার্স্টের দিকে দিতাম, কিন্তু লাস্টের দিকে আসলে দেইনি। কারণ হচ্ছে সে আমার ফোন দেখলে, আমার মানে কোনো রিজন না থাকলেও সে যদি আমার নর্মালি একটা খুব ভালোভাবে ছবি দেখতো, বা দেখা যাচ্ছে আমার কোন একটা ফ্রেন্ডের সাথে সে ছবি দেখলো, যেহেতু মানে আমার ফ্রেন্ডের সাথে আমরা অনেক জায়গায় ঘুরতে ফিরতে যেতাম, এজন্য সেই সুবাদে আসলে অনেক ধরনের ছবি উঠছে। ছেলে ফ্রেন্ড কেমন ছিল তোমার? ছেলে ফ্রেন্ড আসলে আমাদের গ্রুপের মধ্যে আমরা 5-6 জন একসাথে থাকতাম। 5-6 জনের মধ্যে 2জন ছিল। অনেক আসলে ম্যাক্সিমামই ছেলে ফ্রেন্ড ছিল। তোমার ম্যাক্সিমামই হচ্ছে ছেলে ফ্রেন্ড? হ্যাঁ। তো এটা নিয়ে আসলে ওই ছবিগুলো নিয়ে ওর মানে খুব বেশি ইয়ে করতে, এই জন্য আমি। সুদর্শন তো ছিল না, আমার কাছে সুদর্শন বলতে ওই ছিল তোমার কাছে, বাট সুদর্শনও তো ছিল। সুদর্শন ওইভাবে আসলে দেখিনি আমি কাউকে, কারণ সবাইকে আসলে আমি মেয়ে বা ছেলে বা ওইভাবে আমি দেখতাম না। সে তো অবশ্যই দেখে যে যার সাথে আমার এত সুন্দরী হবু বউ ঘুরতেছে, সেই ছেলেগুলো তো অনেক বেশি সুদর্শন, কখন না সম্পর্কে কখন না কোন দিকে টান দেয়। ও এটাই ভয় পেত আসলে। তো ভালো তো, ফাইনালি আরো এরকম কিছু? দেন তুমি কান্নাকাটি করলে, ওখানে হইচই করলে, পুলিশ এসে ধরে নিয়ে গেল? হ্যাঁ, যদিও তারপরেও আসলে ওখানে পুলিশ আমার কথা কোনোভাবেই শুনতে চাচ্ছিল না। আমি ওকে অনেক রিকোয়েস্ট, পুলিশদেরকে অনেক রিকোয়েস্ট করার পরেও তারা মানে রাশেদকে ব্লেম দিচ্ছিল কন্টিনিউয়াসলি। আমি তাদেরকে অনেক চেষ্টা করে বোঝাতে পারছিলাম না যে আসলে এটা আমাদের মধ্যে জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা এমন কিছু ছিল না যে আমাকে ইন্টেনশনালি মারছে বা এমন কিছু ছিল না। অনুষ্ঠান শেষ করছি। তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, শেষ মুহূর্তের দৃশ্যপটে, শেষ মুহূর্তে চিত্রনাট্যের অংশ হতে চাও, তাহলে তোমরা চাইলেই কিন্তু ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পোস্টটা পেয়ে যাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো। অনুষ্ঠান শেষ করছি। নায়না, আমি জাস্ট এতটুকু বলবো, গুরু, আমি ওকে ফিরে চাই। আসলে আমি অনেক ভুল করেছি, আমি জানি, যেটার পর আসলে আমার ওকে ফিরে চাওয়ার মতো মুখটা নাই। কেন? তুমি তো এখন ফ্রি, স্বাধীন, মুক্ত বিহঙ্গ। আমি আসলে স্বাধীনতাটা চাইনি কখনোই। আমি কেউ ওরকম ইরিটেট করবে না আর কখনো, কেউ তোমাকে বাধ্য করবে না কখনো। তুমি আর তোমার মাস্তি ভরা জীবন, নো টেনশন। এই ফাঁকে একটা সম্পূরক তথ্য দিয়ে রাখি। আম্বার আইটির উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চিটাগাং এন্ড খুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন, ও সেপ্টেম্বর ইজ অলরেডি বিন গান, একেবারে তাই। অক্টোবর প্রসঙ্গ শেষ, নভেম্বরে আমরা আছি। সো নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে টেলিফোন সার্ভিস একদম ফ্রি, এবং সেই সাথে ফিচার্স তো তোমরা জানো, বেশ কয়েকবার তাসমিয়া বলেছে, আমিও কভার করি। বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো লেটেন্সি ফর গেমার। এবং চাইলে তোমরা যোগাযোগ করতে পারো 09611333377 এই নাম্বারে। সো নতুন সংযোগ গ্রহীতার জন্য দারুণ কিছু অফার নিয়ে আম্বার আইটির উচ্চগতির এই হোম ইন্টারনেট। So, masti is on, no tension. আমি আসলে এমন জীবন চাইনি। আমি মানে আর তো কেউ কোনোভাবে তোমাকে পোক করবে না? না, আমার গ্রুপটা আসলে ওইভাবে নেই এখন, আর আমার গ্রুপটাও নেই। কারণ না, গ্রুপে থাকো বা অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হও, ফেসবুক এক্সপ্লোর করো। না, কেন জানি এখন আর আসলে হওয়া হয় না। ভাইবারে নতুন নতুন গ্রুপ বানাও, স্ন্যাপচ্যাটে চলে যাও, টুইটারে তুমি নিজে ফলো করো বহু মানুষকে, বহু মানুষ তোমাকে ফলো করুক। তোমাদের পার্সোনাল গ্রুপ ফেসবুকেও ক্রিয়েট করো।
কেউ তোমার ব্যাপারে আর এরকম পজিটিভ হবে না, কেউ তোমাকে নিয়ে কাউকে সন্দেহ করবে না, কেউ তোমার জন্য অপেক্ষাও করবে না, কেউ আমাকে নক করবে, শুধু তোমাকে ভালোবেসে তোমার ওই সুন্দর মুখটাতে হাসি ফোটানোর জন্য পাগল হবে না, কেউ তোমার চুলের ঘ্রাণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভালো লাগা খুঁজতে চেষ্টা করবে না। আমাদের মতো মানুষজন শুধুই তোমার রূপ, তোমার সৌন্দর্য দেখবে, কিন্তু এই রূপ সৌন্দর্যের মধ্যে যে অসম্ভব রকমের আপনাপন থাকে, এই রূপ সৌন্দর্যের মধ্যে যে চমৎকার রকমের ভালোবাসা থাকে, একটা মানুষের জীবনকে নিজের মতো করে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা থাকে, সেভাবে কেউ হয়তো তোমার দিকে আর তাকাবে না। কারণ যখনই তাকাতে যাবে, দোষ তো ওকেই বা কতটুকু দিই বলো, প্রয়োজনের চাইতে বেশি সুন্দর তুমি। চুড়িটার দাম কত হবে তোমার হাতে? এগুলো আমার বানানো। তোমার নিজেরই বানানো? ও কি গুণেরও তো ছড়াছড়ি দেই। তোমার হাতে ঠিক ওইভাবে চুড়িটার থাকার জন্য আমার বারবার চোখ চলে যাচ্ছে, আর মনে হচ্ছে না জানি কত টাকা মূল্য। পরে না বুঝলাম যে হাতে চুড়িটা পরেছ বিধায় চুড়িটা এত বেশি সুন্দর দেখাচ্ছে। তো বেচারা কি করবে বলো? আমার মতো গরিব আদমি এত সুন্দর একটা মেয়ের, এত সুন্দর তার অ্যাটিটিউড, এত কিছু, সবসময় ভয়ে থাকি যে বহু মানুষের ভিড়ে আমার সুন্দরতম মানুষটাকে যদি হারিয়ে ফেলি। নুসরাতের এই আফরিন আফরিন গানটা তুমি এবং তোমার হারিয়ে যাওয়া সেই প্রেমিককে উদ্দেশ্য করে ডেডিকেট করছি। রাশেদের অবস্থা কিন্তু অনেকটা এরকমই, তোমাদের মতো মেয়েদেরকে ঘিরেই, আর এরকম রূপ হলেই মনে হয় এই ধরনের গান। ভালো আছেন? অফকোর্স ভালো আছি, ভালো খুব বেশি ছিলাম না, এখন তো সেই রকম ভালো আছি। গত অনুষ্ঠানের সর্বোচ্চ শেয়ার যিনি হয়েছেন তিনি এখন আমাদের সাথে ফোনে। কি নাম তোমার? জি, আমার নাম হচ্ছে সাদিয়া শারমিন। ওকে শারমিন, স্বাগত জানাচ্ছি ক্লেমন ভালোবাসার বাংলাদেশে। এবং আমাদের অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলার থাকে তোমার? জি গুরু, বুঝতে পারিনি। বলি অনুষ্ঠান নিয়ে যদি তোমার কিছু বলার থাকে। অনুষ্ঠান নিয়ে আমার তো এমন কিছু বলার নেই, কিন্তু আপনার সাথে কথা বলার অনেক শখ ছিল আমার। ওকে, কি কি বলার ইচ্ছা ছিল প্লিজ বলে দাও। আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল। বাই দ্য ওয়ে শারমিন, তোমার কণ্ঠ কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ গুরু। টানা যদি তুমি 46 সেকেন্ড হাসতে থাকো খবর আছে কিন্তু। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি আপনার সাথে কথা বলতেছি। প্লিজ বিশ্বাস করো, তোমার এই অসম্ভব সুন্দর কণ্ঠস্বর এবং দারুণ হাস্যোজ্জ্বল এই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে এই কথাগুলো শুধুই তোমার জন্য। থ্যাংক ইউ গুরু। এই কথাগুলো শারমিন শুধুই তোমার জন্য। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। শারমিন প্লিজ মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ফোন দিও, আর ফোনে ফোনে কথা বলো। অফকোর্স রেডিও থেকে, তোরা চোখ টোক বড় করিস না। অফ ইয়ারে তো কোনোভাবেই বলেনি, অন ইয়ারে। কারণ কণ্ঠটা সম্বন্ধে একটু কিছু বল। তোর যদি আবার ওই পোড়ার গন্ধ পাচ্ছে তাসফিয়া, তারপরও বল, তোর জায়গাটা কি অটোমেটিকলি নিয়ে নিতে পারে না মেয়েটি? না গুরু, এটা কিভাবে বলে? একটা বিনয়টা দেখায় না, একটা বোন বড় একটা সেরকম কিছু দেখা না। না না গুরু, আপনার পাশে বসার মতো সুযোগ সবাইকে দেওয়া যায় না। আই এম সরি শারমিন। মানে ওই জায়গাতে কোন রকমই করবি না। একেবারেই তাই। বাট শি ইজ রিয়েলি গুড। ওর ভয়েস আসলে সুন্দর। যখন আপনি ফার্স্ট ও হ্যালো বললো, আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, মানে সব ঠিক আছে, বাট চেয়ার ছাড়বি না। না গুরু, আপনার পাশে বসে চেয়ার ছাড়া যাবে না, সেই ছোটবেলা থেকে ইচ্ছা।
ওকে শারমিন ডিয়ার, আমি অনেক 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 প্লিজ তুমি আমার সাথে ফোনে কথা বলেছো বলে। ওকে, লাভ ইউ ডিয়ার, ভালো থেকো। জি, আপনিও ভালো থাকবেন। অফকোর্স, লটস অফ লাভ অনলি ফর ইউ ডিয়ার। আপনি অনেক ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থেকো। এই ছিল আমাদের শারমিন আজকে গত অনুষ্ঠানের সর্বোচ্চ শেয়ার যিনি করেছেন। সো এইভাবে যারা শেয়ার করতে চাও তারা প্লিজ আমাদের সাথে কানেক্টেড থাকো, আমাদেরকে এমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। আফরিন আফরিন সুন্দরীতম। সো এই ফিল আর আসবে না, রাইট? শেষ মুহূর্তে কিছু বলার আছে? আমি শেষ মুহূর্তে একটা কথাই বলবো, আসলে ওকে ছাড়া আমার লাইফের কোনো অর্থ আমি পাচ্ছি না। খুঁজে অনেক খোঁজা ট্রাই করেছি, পাচ্ছি না। ও আসার পরে আমার লাইফটা কমপ্লিট হয়েছিল, এখন আবার ইনকমপ্লিট হয়ে গেছে। আমি হয়তো অনেক রেসপন্সিবিলিটি থেকে বা অনেক কিছু থেকে অনেক কিছু করতে হচ্ছে আমাকে, বা সার্ভাইভ করে যেতে হচ্ছে, বাট এটা আসলে কোনো মিনিং আমি খুঁজে পাচ্ছি না। ট্রাই করছি খোঁজার, বাট এখন পর্যন্ত পাইনি। এত মনোযোগ দেখে দেখবে না, এত দরদ দিয়ে কেউ আর ভাববে না। এই চোখটা কারোর কাছে এত বেশি ইম্পর্টেন্ট আর হবে না। মানুষ তো তোমার সৌন্দর্য দেখবে, কিন্তু তোমাকে নিয়ে এমন ইবাদত আর কেউ কখনো করবে না। বাই বলে নিজের চোখ ফেলে দিয়ে দেখবার মতো মানুষের আসলে অভাব হয় না, যেহেতু সুন্দরী তুমি। গুরু হয়তো আমাকে অনেকে দেখে, বাট আসলে আমি না ওই একটা মানুষকেই খুঁজি, কিন্তু আসলে পাই না। বাট ফেসবুকে ওই সব জায়গা থেকে আমাকে অনেক ভাবে ব্লক করে দিয়েছে, বাট তারপরে না আসলে মানে ফেসবুকে আবার করেছে। অবশ্যই ওকে আসলে আমি বললাম না, আমি ওকে ছাড়া কমপ্লিট না। পেতে কি সত্যি চাও? পেতে আসলে পাওয়ার জন্য অনেক ভাবে ট্রাই করেছি, কিন্তু এখন অনুষ্ঠান শেষ করছি, পাওয়ার তৈরিও বলে দিচ্ছি। জীবনকে দ্বিতীয় একটা সুযোগ দাও, সেকেন্ড ইনিংসে যাও। জীবনটাকে আরেকবার সুযোগ দিয়ে দাও। একটা ইউজ ইট না, ধরে নাও তোমার সাথে তোমার ভালোবাসার মানুষ, ওকেও কি রাশেদ বলেই ডাকতে, নাকি অন্য কোনো নাম দেয়া ছিল? কখনো নাম দেওয়া হয়নি, ম্যাক্সিমাম টাইম ওকে বাবু বলতাম। ওকে, তোমার রাশেদ, তার সাথে যে যে অ্যাটিটিউড, যে যে বিহেভ তোমার পক্ষ থেকে ছিল, সেটা যদি আজকে তারিখ থেকে বাদ দেওয়ার চিন্তা করো, সেটা কিন্তু কখনোই ভেতর থেকে বাদ হবে না। বরং আমি বলছি কি, নতুন করে আজকের পর থেকে জীবনটাকে আরেক দফায় সুযোগ দাও। যে যে ভাবনাগুলো তৈরি হতো রাশেদ যখন তোমার জীবনের সাথে ছিল, তখন যেগুলো নিয়ে ওর মধ্যে ক্রাইসিস ক্রিয়েট হতো, যেগুলো নিয়ে কষ্টের এক শূন্যতা তৈরি হতো, যেগুলো নিয়ে হাহাকার দেখতে তুমি তার চোখে মুখে, সেই ব্যাপারগুলো আস্তে আস্তে ভেতর থেকে হারিয়ে ফেলো। ভেতর থেকে একেবারে মূলোৎপাটন করতে শেখো। এবং প্লিজ সময়ের পরে ছেড়ে দাও। আমি গুরু এতেশাম 100% কনফিডেন্ট,
অত্যন্ত যত্ন করে মনোযোগ দিয়ে তোমাকে খেয়াল করছে নির্দিষ্ট একটা দূরত্ব থেকে। এক্স্যাক্টলি যা যা চাইও, এক্স্যাক্টলি তোমার ভালোবাসার মধ্যে যা যা পেতে ভালোবাসেও, নিজেকে সমর্পণ করো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। আই জাস্ট গ্যারান্টি ইউ, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের বিরতিতে তোমার কাছে ফিরে আসবেও। আমার কথাটা এটা মিলিয়ে নিও তুমি। কেন জানি মন বলছে সবকিছু সুরে বাঁচতে বাধ্য, সবকিছু ঠিক হতে বাধ্য। আজকে এখানে আসার আগে ওকে আমি ফেসবুকে নক করেছিলাম। তোমাকে শুধু আমি একটা কথাই বললাম যে খুবই সন্তর্পণে যত্ন সহকারে তোমাকে ফলো করছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। শুধু ভয় একটাই, আবার নতুন করে কষ্ট যেন তুমি না দাও। তোমার দেয়া কষ্ট ওর জন্য কোন আগুনের লেলিহান শিখার চাইতেও কিন্তু অনেক বেশি সুতীব্র। যে মানুষটিকে এত বেশি সে ভালোবেসেছিল, যার প্রশ্নে এত বেশি পজিটিভ সে, তার কাছ থেকে কোনোভাবে আর নতুন করে কষ্ট পেতে সে চায় না। তাই নির্দিষ্ট দূরত্ব থেকে অনেক যত্ন সহকারে তোমাকে ভালোবাসে। শুধু আশ্বস্ত করো তুমি তোমার মাঝে তোমার সেই পরিবর্তনগুলো নিয়ে আসার মধ্য দিয়ে, যে জান আমার, যে চোখে তুমি দেখতে চাও দেখো আমি ঠিক সেভাবেই সেজেছি। যেভাবে তুমি হাত দিয়ে আমাকে স্পর্শ করতে চাও দেখো আমার হাতটা ঠিক সেভাবেই প্রস্তুত হয়ে আছে। যেভাবে তুমি ভালোবাসতে চাও দেখো জান, তোমার নেয় না ঠিক সেভাবেই তোমার সামনে প্রস্তুত আছে। যেভাবে তুমি বিশ্বাস করতে চাও তোমার নেয় না তোমার মনের মতো করে সে বিশ্বস্ত হয়ে আছে। সমস্ত ভালো লাগা ভালোবাসার শুরু তোমাকে থেকে, শেষও তোমাকে। সময়ের সাথে সাথে এই ভাবনার জায়গাগুলো তার মেরামত হবে, সমস্ত কিছু ঠিক হবে, ইনশাআল্লাহ তোমার কাছে সে ফিরে আসবে। You just wait for the right time. Okay? গুরু, আমি ওর সাথে একটু কথা বলতে চাই, অনেকদিন ওর ভয়েসটা শুনি না। ওকে, আমরা তোমাকে তার জন্য সময় দিলাম মাত্র 3 থেকে 4 মিনিট। তার আগে আমরা একটু চেষ্টা করতে পারি, যদি সেল নাম্বার থাকে তোমার সেই নাম্বারে ফোন দেয়া, আর যদি ওয়েট করতে পারি টু গেট ব্যাক হিম। বাট আমি খুব কনফিডেন্টলি বলছি, তোমার ভালোবাসার জায়গাতে যদি সততার কোনো কমতি না থাকে, বাট যা চোখে তোমার কোনো কিছু করা যাবে না, শুধু এই কথাটা আমি বারংবার বলছি। ইউ জাস্ট ডিপেন্ড অন টাইম, ফর দ্য রাইট টাইম, এন্ড অফকোর্স সবকিছু ঠিক হতে বাধ্য। অফকোর্স সুরে বাঁশি বাজতে বাধ্য। কোন উদ্যোগ নেবে না, কোনো চেষ্টা করবে না। চেষ্টা শুধু মনের ভেতর থেকে পরিপূর্ণভাবে যে কষ্টগুলো দিয়েছিলে ইন্টেনশনালি অর আনইন্টেনশনালি, সেই জিনিসগুলো মন থেকে সঠিকভাবে বিনির্মাণ করা, সঠিকভাবে মেরামত করা, যাতে করে দূর থেকে যখন খুব ক্লোজলি তোমাকে অবজার্ভ করছে তখন তার ভরসার জায়গাগুলো তৈরি হয়ে যায়। তদবিরে যেও না, ওর কাছে ছুটে চলে যাওয়ারও প্রয়োজন নাই। জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম, সবকিছু ঠিক হতে বাধ্য। ভালোবাসার ইটসেলফ একটা ক্ষমতা আছে। ভালোবাসা নিজেই ব্যস্ত হয়ে পড়ে তখন প্রকৃতিকে সাথে নিয়ে ভালোবাসার এই অব্যাখ্যান পরিপূর্ণ করবার জন্য। আমরা একবার ট্রাই করবো তার সাথে ফোনে কমিউনিকেট করা যায় কি না, এবং কিছুক্ষণ ওয়েট করবো, এবং অনুষ্ঠান শেষের দিকে কিছু রাশেদ, উই আর ওয়েটিং ডিয়ার। কেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিও। কেমন কিন্তু সবসময় রিফ্রেশমেন্টের কথা বলে,
ক্লেমন সবসময় মানুষের ভালোবাসার কথা বলে, ক্লেমন সবসময় উচ্ছ্বাসের কথা বলে, ক্লেমন সবসময় সমস্ত জীর্ণতাকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে। ক্লেমন মানে হচ্ছে ভালোবেসে পৃথিবীটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আহ্বান জানাচ্ছি রাশেদ, প্লিজ রিসিভ দ্য ফোন কল। ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও আরেকবার ম্যাজিকের সাক্ষী হয়ে থাকুক আজকে। উই আর ওয়েটিং। তোমার ভালোবাসার মানুষ অপেক্ষা করছে তোমার জন্য। আমি যে চমৎকার ওই শায়রিটা বলতে পছন্দ করি, মেহেদি রং লাতি হে সুখ জানে কি বাত, আর মোহব্বত ইয়াদ আতি হে পিছড় জানে কি বাত। সো হাড়ে হাড়ে টের পেয়েছে তুমি চলে যাওয়ার পর যে তুমি ওর জীবনে কতখানি মূল্যবান। এক্স্যাক্টলি তোমার নেয় না রাশেদ, তোমার নেয় না। অদ্ভুত সুন্দর এই মানুষটি শুধুই তোমার অপেক্ষায়, তোমার স্পর্শে পরিপূর্ণ হবে সে প্রতীক্ষায়। সো ডিয়ার, প্লিজ রেসপন্স দ্য ফোন কল। আমরা চেষ্টা করছি ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে তোমাকে ফোন দেয়া। প্লিজ রিসিভ দ্য ফোন কল। এই ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও অনেক ম্যাজিকের সাক্ষী। আরেক দফা আজকে আর একটা ম্যাজিক তৈরি হতে যাচ্ছে বলেই আমার মনে হয়। রিসিভ দ্য ফোন কল। রাশেদ, উই আর ওয়েটিং। আমরা ফোন দিচ্ছি, প্লিজ ফোন ধরো। রাশেদ, প্লিজ রেসপন্স দ্য ফোন কল। তোমাকে ফোন করছি, রিং হচ্ছে কিন্তু, প্লিজ ফোন ধরো। সম্পা, রাশেদের যে ভালো লাগা মন্দ লাগার প্রসঙ্গগুলো ছিল সেটা প্রাধান্য দিয়ে, যখন থেকে বুঝতে পেরেছি যে আসলে আমার ভুলগুলো বুঝতে পেরেছি, তারপর থেকে আমি আসলে নিজেকে চেঞ্জ করার অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেটা আমি বারবার বলছি যে সে কিন্তু ক্লোজলি মনিটর করতেছে। এটা আমিও জানি, ও নিজেও আমাকে বলেছে ক্লোজলি মনিটর করতেছে। সো সেটাই, সেই দিনটার অপেক্ষায় আছে যখন তার মনের, ইনফ্যাক্ট সে তার নিজের রঙে তোমাকে রাঙাতে চায় না, বাট যে জিনিসগুলো অ্যাটলিস্ট পছন্দ হওয়ার মতো না, একজন ভালোবাসার মানুষের ব্যাপারে প্রাধান্য দেওয়া উচিত, সেগুলো তো অ্যাটলিস্ট তুমি মেনটেইন করবে। এই এতটুকু আশা তোমার কাছে আমি রাখলাম। এবং এতটুকু তো করতেই পারবো। এক্স্যাক্টলি, এবং জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম। ওকে ডিয়ার, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আস্থা পাচ্ছ তো? মনে জোর পাচ্ছ কিনা? অফকোর্স পাচ্ছ। আমি আসলে বিলিভ করি ও আমাকে এখনো লাভ করে। একদম তাই, একদম তাই, এবং সবকিছু ঠিক হয়ে যাবে সেই প্রতীক্ষায় থাকলাম। কারণ ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও শুধুই উচ্ছ্বাসের কথা বলে, শুধুই আশার কথা বলে, শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি আমি। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালো লাগা। সবাই জীবনটাকে অনেক বড় করে বাঁচুক। কোনো একদিন আবারও নায়নাকে সাথে নিয়ে, রাশেদকে সাথে নিয়ে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আমরা ভালোবাসার গল্প, ভালোবাসার সেলিব্রেশন করব, এই বিশ্বাস আমার আছে। কারণ অফকোর্স এভরিথিং উইল বি সেটল ডাউন, যেটা আমার ভেতর থেকে কেমন যেন একটা তাগিদ অনুভব করছি, এবং অফকোর্স এগুলো সব ঠিক হয়ে যাবে। সো আজকে আমরা চেষ্টা করেছিলাম, রাশেদকে ফোনে পাইনি, বাট বিশ্বাস সবকিছু সেটেল ডাউন হয়ে যাবে।